মিসিং ফ্যাক্টর ফ্রম দিস ফটো টু দ্যাট ফটো, মানে আমাদের বাম পাশের ছবিটা থেকে ডান পাশের ছবিতে কি কোনো চেঞ্জ আছে? একটু দেখেন তো ভালো করে, মানে কোনো এনি চেঞ্জ নাও থাকতে পারে, দ্যাটস অলসো ফাইন, বাট কোনো কি চেঞ্জ আছে বা? আমি হ্যাঁ, চেঞ্জ পাই। বলেন সেতু। বেলুন চেঞ্জ আছে, প্রথম পিকচারটাই আছে আমিও রেডারি পেয়েছি চেঞ্জ। আচ্ছা, আমরা আমরা মনে রেইজ হ্যান্ড করি, আমি তাহলে তারপর বলছি, ঠিক আছে? যারা যারা বলছে রেইজ হ্যান্ড করেন। সেতু বলেন। হ্যাঁ, শুরুটায় বেলুন দুইটা ভিন্ন আর সেকেন্ডের বেলুন দুইটা অন্যরকম। রাইট, সো গ্রেট গ্রেট। আচ্ছা, একজন একটা করে বলে, ঠিক আছে সেতু? অন্যজনের কাছে শুনি। একটা মেয়ে আছে, মেয়েটা আচ্ছা, সেতু আমরা অন্যজনের কাছে শুনি, একজন একটা করে বলে, ঠিক আছে? ইটস ওকে, গ্রেট। ওকে, মায়মুনা বলেন। হ্যালো, এখানে যে সুইমিং পুলে দেখা যাচ্ছে মেয়েটা সুইমিং করছে, ওখানে পিঙ্ক কালার একটা আছে আর সাইডে নাই। গ্রেট মায়মুনা, গুড ফাইন্ডিংস। ওকে, আর কিছু চেঞ্জ আছে আর অন্যদের কাছে? আমরা ভালো করে দেখেন তো আপনারা, আর কোনো চেঞ্জ পাচ্ছেন এই পাশ থেকে? হ্যাঁ, আদ্রিতা বলেন। বেলুনের কালারে চেঞ্জ দেখছি। কিসের কিসের? বেলুনের কালার। বেলুনের ওটা অবশ্য বলে ফেলেছে সেতু, আপনি অন্য কিছু ফাইন্ড আউট করতে পারেন। আচ্ছা, এখানে ওখানে একটু আচ্ছা, ঠিক আছে, করেন সাজেদা বলেন। চেঞ্জ দেখছি। ওকে, গ্রেট। আরেকটা চেঞ্জ আর কিছু? এখানে হাতেটা এই যে এইটার মানে কার্পেটটার কালার চেঞ্জ। রাইট, এই রোপটা বা রেক্টার কার্পেটের কালার একটু চেঞ্জ আছে। গ্রেট। আর কিছু কি চেঞ্জ আছে? এনিথিং এলস? আর এই ছাতার নিচে ওই চেয়ারের ছাতার নিচে, হ্যাঁ বলেন। ছাতার নিচে চেয়ার একটা হচ্ছে ভাঁজ করা আর একটা হচ্ছে ছড়ানো। এই যে একটা খোলা আছে আর ছড়ানো আছে। ওকে, সুগন্ধার কাছ থেকে শুনি। সুগন্ধা বলেন। স্পেসটা ছোট লাগছে প্রথমটার থেকে সেকেন্ডটা। রাইট, আরেকটা চেঞ্জ পেয়েছি। ওকে, লাস্ট জিলানি একটাতে মুটকি খোলা আছে আর একটা বন্ধ আছে। রাইট, একটা ড্রিঙ্কস খোলা আছে, একটা বন্ধ আছে। আর একটা আমরা রেসপন্স নেই, ঠিক আছে? রাকিব বলেন। ভাইয়া, ওই যে একটা রেড কালার একটা ড্রেস পরা একটা মেয়ের হাতে আর কি মানে মশাল জ্বলছে, আর একটা মশাল জ্বলছে, একটা কিন্তু মশাল জ্বলছে না। ফ্যান্টাস্টিক। আমরা অনেকগুলো পেয়েছি, খুবই সুন্দর। মানে আপনারা এত দ্রুত সময়ের মধ্যে ভার্চুয়ালি যেভাবে দেখে ফেলেছেন, দ্যাটস রিয়েলি গ্রেট। ওকে, নাও আমরা একটা কথা বলি। আপনারা বেসিক্যালি আরেকটা চেঞ্জ আছে। ওকে, বলেন। হ্যাঁ বলেন, কোনটা? আর কোনো চেঞ্জ দেখা যাচ্ছে? ওকে, না পেলেও সমস্যা নেই, ইটস ওকে। আমরা অলরেডি অনেকগুলো চেঞ্জ পেয়েছি, যে মশালে আগুন জ্বলছিল না, সুইমিং পুলের ডিফারেন্ট ছিল, অনেক কিছু ছিল, রাইট? এখন আমার কাছে নিয়ে হয়তো আচ্ছা, না, ইটস টোটালি ফাইন, নো প্রবলেম। সো এখন কথা হচ্ছে যে এই যে আমরা জাস্ট আ সেকেন্ড, এখন যেটা বলছিলাম যে বেসিক্যালি আমরা কি করছিলাম, যে হোয়াটস অ্যাকচুয়ালি মিসিং ফ্রম দিস ফটো টু দ্যাট ফটো, রাইট? আমাদের বাম পাশের ছবিটার কোন ব্যাপারগুলো আমাদের মিসিং ছিল যেটা ডান পাশে ছিল না। তো দ্যাটস দ্য ফ্যাক্ট, দ্যাটস দ্য থিং, আমরা যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম। এখন আমাদের বাংলাদেশে বা আমাদের পৃথিবীতে লাস্ট 100 বছরে অনেক কিছুই হয়েছে, এবং এটা অনেক কিছুর মধ্যে সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে যে অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু মিসিং হয়ে গেছে। তো কি মিসিং হয়ে গেছে? আমাদের যারা পূর্বপুরুষ ছিল, আমাদের যারা মানে আগের জেনারেশন ছিল, তারা অনেক কিছুই ব্যবহার করতো যে জিনিসগুলো এখন আর ব্যবহার করা হয় না, এগুলো মিসিং হয়ে গেছে। এবং এই জিনিসগুলো মিসিং হওয়ার ফলে, ধরুন যে আপনার বাসা থেকে আপনি স্কুলে যেতেন হচ্ছে বাসে করে, হঠাৎ করে বাসটা মিস হয়ে গেল, তখন আপনি কি করবেন? যে বাসের জায়গাতে কিন্তু অন্য কিছু আনবেন, যে আপনি যাতে করে স্কুল থেকে বাসা থেকে স্কুলে যেতে পারেন, রাইট?
আমাদের এই ব্যাপারগুলো যেগুলো আমাদের পূর্বপুরুষরা বা আদি জেনারেশনরা ইউজ করতো, সেগুলো মিস হওয়ার কারণে কিন্তু সেটার জায়গাতে নতুন নতুন জিনিস চলে এসেছে, এবং সেই জিনিসগুলোর কারণেও ক্লাইমেট চেঞ্জ হতে পারে। তো আমি আমাদের সেশনটা শুরু করছি। অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, বাট সর্বপ্রথম যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জের অনেক কারণ আছে। আপনারা অলরেডি এখানে যারা আছেন আমি নিশ্চিত যে আপনারা ক্লাইমেট চেঞ্জ নিয়ে অলরেডি অনেক পড়াশোনা করেছেন, আপনারা অনেক ছবি দেখেছেন, ভিডিও দেখেছেন, অনেক সেশনে গিয়েছেন। তো এই জন্য আপনার বেসিক জিনিসগুলো জানেন। বাট আমরা আজকে এই বিষয়গুলো একটু কথা বলবো যেগুলো হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড। তো প্রথম যেটা বলছিলাম যে আমাদের প্রকৃতি থেকে বা আমাদের এই সবকিছু থেকে কিন্তু অনেক কিছু মিসিং হয়ে গেছে। তো কি কি মিসিং হয়েছে সেটা আমরা আরো পরে বলবো। বাট সর্বপ্রথম যে জিনিসগুলো মিসিং নিয়ে কথা বলবো সেগুলোর একটা হচ্ছে যে আমাদের আগের জেনারেশন বা আমাদের আগের যারা ছিল পৃথিবীতে, তারা যে জিনিসগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ব্যবহার করতো সেটার অনেক কিছু মিসিং হয়। যেমন ধরা যাক যে আপনারা যারা এখানে অ্যাটেন্ড করেছেন, মানে যে অঞ্চলগুলোতে বন্যার সময় অনেক ডুবে যায়, সেখান থেকে যারা জয়েন করেছেন তারা জানেন যে মানুষ এই জিনিসটা সবাই জানে যে আমাদের ধান হয় না, ধান বা যে কোনো ফসল, প্রথমে ধানের ফসলটার কিন্তু মানে কি বলবো যে চারা তৈরি করতে হয়। চারাটা তৈরি করার পরে সেই চারাটা আবার জমিতে গিয়ে লাগাতে হয় ধানের জন্য। কিন্তু যখন চারা তৈরি করা হয় সেই সময় কিন্তু অনেক জায়গাতে একদম এই যে এরকম পানির মতো ডুবে যায়, সব এলাকাটা ডুবে যায়। তাহলে চারাটা তৈরি করবে কিভাবে? এবং চারাটা কিন্তু নির্দিষ্ট সময় না তৈরি করতে পারলে ধানটা লাগানো যায় না। কিন্তু যেই সময় চারা তৈরি করার কথা বীজতলাতে বা মাটিতে, সেই সময় তো মাটিতে বন্যায় ভেসে থাকে। তাহলে কিভাবে করা যায়? তো আমাদের অনেক আগে থেকেই মানুষরা বা আগেকার মানুষেরা একটা ফ্লোটিং বেড তৈরি করতো বা ভাসমান বেড তৈরি করতো, রাইট? ভাসমান বেড কি দিয়ে তৈরি করতো? আপনারা দেখেছেন যে কচুরিপানা কিন্তু কখনোই পানিতে ডোবে না, কচুরিপানা পানিতে ভেসে থাকে, যেটাকে আমরা মানে নদীতে দেখি, পুকুরে দেখি বা বিভিন্ন ড্রেনে দেখি। এখন এই কচুরিপানাগুলোকে কি করা হয় যে কচুরিপানাগুলো একটা বেড তৈরি করে, একটার উপর একটা দিয়ে 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 এইভাবে পানির উপর একটা বেড তৈরি করা হয়, এবং সেই বেডের উপরে মাটি দিয়ে যেহেতু ভেসে থাকে, ফ্লোটিং বেড বলা হয় এটাকে, সেটার উপরে চারা তৈরি করা হয়। তারপরে ততদিনে যখন এই পানিগুলো চলে যায় যে সময়টাতে, ততদিন জমি জেগে ওঠে আর কি, তখন সেখানে ধান লাগানো যেতে পারে। তো দ্যাটস এন সলিউশন, রাইট? এই সলিউশনটাকে আমরা নেচারকে ব্যবহার করে বা নেচারকে হার্নেস করে আমরা ব্যবহার করতেছি। বাট নাওয়াডেজ এই ধরনের এটা শুধু একটা সলিউশনের কথা বলেছি, আমি একটা উদাহরণ দিয়েছি। এরকম আমাদের প্রকৃতিতে অনেক কিছু ছিল যেটা আমরা প্রকৃতির সাহায্য নিতাম, প্রকৃতির সাহায্য নিয়ে ব্যবহার করতাম। কিন্তু সেখান থেকে আমরা এখন কিছুটা বের হয়ে এসেছি, এবং বের হয়ে আসার কারণে আমরা ওটার বদলে নতুন যে জিনিসগুলো ব্যবহার করছি তার সবকিছুই কিন্তু প্রকৃতি বান্ধব নয়। ফর এক্সাম্পল, আমরা যদি আজকে আপনাকে বলা হয় যে এই ফ্লোটিং বেডটা আপনি বানাবেন না, এর বদলে অন্য কিছু বানিয়ে সেখানে আপনি ধানের জমি বা এই যে ধানের এটা বানাবেন, তাহলে আপনি কি করবেন? আপনি হয়তো প্লাস্টিক ব্যবহার করবেন বা আপনি অন্য কিছু ব্যবহার করবেন, এবং প্লাস্টিক বা স্টিল বা যেটাই বলি আমরা, সেটার জন্য কিন্তু আপনার গ্রিন হাউস গ্যাস এমিট করতে হচ্ছে, রাইট? সো এরকম আর অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো আমরা একটু পরে বলবো। যেমন ধরুন যে আরেকটা উদাহরণ আমি খুব দেই, যে আপনারা দেখবেন যে মাটির যারা তৈজসপত্র তৈরি করে, ওটার উপরে এক ধরনের রং ব্যবহার করা হয়। এই যে রংটা তারা নিজেরাই বানায়, এই যে কুমাররা যারা মাটির জিনিসপত্র বানায়, তো সেই রংটা তারপর কি থেকে বানায় জানেন? মজার ব্যাপার হচ্ছে সেই রংটা বানায় হচ্ছে আম গাছের যে ছাল আছে, মৃত ছাল, তারপর বিশেষ একটা লাল মাটি, তারপর একটা ফুলের পাপড়ি, ওগুলো মিশিয়ে গুঁড়া করে এই রংটা বানানো হয়। এই যেটা আপনার মাটির পাত্রের উপরে দেখবেন যে এক ধরনের বিশেষ একটা মাটির কালারের এক ধরনের রং, বাট খুব ঘন। বাট সেই জিনিসটা তো অনেক আগে থেকে চলে আসছিল, হাজার হাজার বছর ধরে আসছিল, কিন্তু সেই জিনিসটা এখন ব্যবহার কৃত্রিম করছি, এবং এই রংটা যখন আবার আমরা ব্যবহার করার পর হয়তো মাটিতে পানিতে ফেলাই দিচ্ছি, সেটা কিন্তু মাটির সাথে মিশে যাচ্ছে। মাটির সাথে মিশে যাওয়ার ফলে কি হচ্ছে? মাটির যে মাইক্রোবস বা অণুজীব সেটা কিন্তু মারা যাচ্ছে। আর আপনারা এটাও জানেন যে প্রকৃতির সবকিছু হচ্ছে সবকিছুর সাথে খুব বেশি রিলেটেড, রাইট? সুগন্ধা কিছু বলেন, কিছু বলছিলেন, হাত দেখতে পেলাম। না, রেইসান ভুলে গিয়েছে, আর স্ক্রিন দেখতে পাচ্ছিলাম না অ্যাকচুয়ালি। নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমি যেটা বলছিলাম যে আমাদের এই যে আমাদের প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এগুলো নিশ্চয়ই অনেক কারণ আছে। আপনারা জীবাশ্ম জ্বালানি সম্পর্কে শুনেছেন, কিন্তু আমাদের বড় একটা কারণ কিন্তু আমরা যেভাবে আগে লাইফ স্টাইলটা ছিল সেটা আপনারা ইভেন আগের দিনে হয়তো জানেন যে মানে একদম পৃথিবী যখন শুরু হয়েছে, মানুষ যখন শুরু হয়েছে পৃথিবীতে, মানব মানে এই এইটা, তারপর থেকে মানে 1920 সাল পর্যন্ত জনসংখ্যা ছিল হচ্ছে অনেকটা এইভাবে আর কি বেড়েছে, ঠিক আছে, মানে এইভাবে একটা গ্র্যাজুয়ালি বেড়েছে। কিন্তু জাস্ট 1920 সাল থেকে
এই যে আমাদের 2021 সাল পর্যন্ত বর্তমানে আপনারা জানেন যে পৃথিবীর জনসংখ্যা হচ্ছে 700 কোটি। 700 কোটির মধ্যে 4 ভাগের 1 ভাগই ছিল হচ্ছে 1920 সাল পর্যন্ত, সেই আগে থেকে আদিম যুগ থেকে, মানে মানুষের শুরু আদম থেকে, আদম এবং হাওয়া থেকে 1920 সাল পর্যন্ত। আর বাকি 4 ভাগের যে 3 ভাগ 700 কোটির, যে বাকি 550 কোটির মতো জনসংখ্যা, এটা কিন্তু বেড়েছে এই লাস্ট মাত্র 70 বছরে। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছেন যে লাস্ট 70 বছরে কিভাবে ম্যাসিভলি সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা এখানে যারা আছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে অলরেডি আমার মনে হয় যে অনেক কিছু জানেন। তারপরে আমি খুব বেসিক্যালি একটা জিনিস বলি যে ক্লাইমেট চেঞ্জটা আসলে কোথা থেকে আসছে বা এটা কেন হচ্ছে, রাইট? একটা হচ্ছে যে আপনারা পৃথিবীটার সিস্টেমটা সবাই আশা করি জানেন যে পৃথিবীটা, আমি একটু তো পৃথিবীটার সিস্টেমটা আপনারা সবাই জানেন যে পৃথিবীটা কিভাবে আছে বা কিভাবে এটা ফরমেটেড। তো এটা হচ্ছে আপনার পৃথিবী, রাইট? তো পৃথিবীটার নিজস্ব কিন্তু কোনো তাপমাত্রা একটা আছে, কিন্তু সেই তাপমাত্রাটা এতটা বেশি না যেটা আপনাকে বাঁচিয়ে রাখতে পারে। মানে আমাদের যদি সূর্য না থাকতো তাহলে পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ ভেতরে যে লাভাটা আছে, যে মাঝখানে যেই আমরা বলি লাভা বা গলিত বিভিন্ন রকমের পদার্থ, এটার একটা তাপমাত্রা আছে এবং এই তাপমাত্রাটা কিন্তু মানে কোরের তাপমাত্রা অনেক বেশি। তো কোর বা মেন্টেলের তাপমাত্রা অনেক বেশি। কিন্তু যদি সূর্য না থাকতো তাহলে আমাদের এই তাপমাত্রাটা এত বেশি না যেটাকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে পারতো বা গাছপালাকে বাঁচিয়ে রাখতে পারতো। তো তাহলে কি হয়, এই যে সূর্যের যে তাপটা আসে, সেটা আলোটা আসে, লাইটটা আর কি, লাইটটা এসে এখানে তাপ তৈরি করে। এবং আপনারা জানেন যে রাত হলে আবার সূর্যটা অন্যদিকে চলে যায়, সরি পৃথিবীটা অন্যদিকে চলে যায়, ঘুরে যায়, ফলে তাপটা কিন্তু চলে যায়। কিন্তু মিথেন, তারপর মনোক্সাইড, তারপরে সি, মানে ফলে এই যে সূর্যের যে তাপটা আসছে এটার একটা অংশ তারা ধরে রাখে, আবার কিছু অংশ বাহির করে দেয়। ফলে ভিতরে যে তাপটা ছিল বা আছে সেটার কারণে আমরা বেঁচে থাকতে পারছি। আমাদের পৃথিবীর এখন গড় তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 15 ডিগ্রি মানে এটা হচ্ছে পজিটিভ, মানে প্লাস 15 ডিগ্রি, বুঝতেই পারছি আমরা, নেগেটিভ নাম্বার না। কিন্তু যদি আপনার মজার ব্যাপার হচ্ছে এই গ্রিন হাউসের এই লেয়ারটা না থাকতো, আমাদের পৃথিবীর তাপমাত্রা হয়ে যেত -18 ডিগ্রি। এখন পৃথিবীর সব জায়গার তাপমাত্রা যদি, বাংলাদেশের তাপমাত্রা যদি -18 ডিগ্রি হতো, বরফ পড়তো, তাহলে কি হতো চিন্তা করেন। মানে সব জায়গায় যদি আপনাদের -18 ডিগ্রি তাপমাত্রা হয়ে যেত। সুবাইদা কিছু বলছিলেন, আপনার হাত দেখতে পাচ্ছি। সুবাইদা কিছু বলছেন? আচ্ছা, আমার মনে হয় যে ভুল করে হাত তুলেছে। তো যেটা বলছিলাম যে আমাদের এই গ্রিন হাউস গ্যাসটার কারণে কিন্তু আমাদের পৃথিবীটার যে মানে পর্যাপ্ত তাপটা আমাদের দরকার বেঁচে থাকার জন্য, ওইটা এখানে আছে। ঠিক আছে, কিন্তু গত 100 বছরের মতো সময়ে আমাদের এই যে আমরা এত পরিমাণে গাড়ির জ্বালানি পুড়িয়েছি, আমরা এত কলকারখানার তাপ, মানে এত বেশি তাপ আমরা পৃথিবীতেই উৎপন্ন করেছি থ্রু বিভিন্ন জীবাশ্ম জ্বালানি বা যারা তাপটাকে অন্য গ্রহণ করে সেই ধরনের, যেমন আপনার যে গাছ, আপনারা সবাই জানেন যে গাছ অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ গাছটা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। তো এই যে আমরা বলছিলাম যে গ্রিন হাউসের গ্যাস এখানে লেয়ার আছে। তো এখন ধরুন যে আপনার এই যে গ্রিন হাউস গ্যাস, যেমন CH4 একটা আছে, CH4 মানে হচ্ছে মিথেন, তারপরে CO2 মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে CO মানে হচ্ছে কার্বন মনোক্সাইড, এরকম আরো অনেকগুলো গ্যাস, নাইট্রাস অক্সাইড আছে, NO2, এরকম অনেকগুলো গ্রিন হাউস গ্যাস আছে। এখন ধরেন যে বাহিরে লেয়ারটা এতদিন ছিল হচ্ছে এভাবে, মানে একটু খালি একটু ভরা, মানে অনেক পাতলা লেয়ার ছিল এটা, ঠিক আছে। কিন্তু এখন আপনার এত বেশি পরিমাণে আপনার কার্বন ডাইঅক্সাইড এমিট করেছেন এবং যারা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অর্থাৎ গাছ, সেই গাছের পরিমাণ কমিয়ে দিয়েছেন এবং আমাদের খাদ্যাভ্যাসে চেঞ্জ এসছে। আমাদের খাবারের জন্য কিন্তু গ্রিন হাউস গ্যাস বাড়ে, এটা কেন বাড়ে একটু পরে বলছি। কিন্তু এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এত পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আমাদের বাইরে যে লেয়ারটা ছিল সেটা অনেক ঘন হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। ঠিক আছে, ফলে আমাদের এই যে সূর্যের আলো যখন ঢুকছে, আলো ঢোকার পরে যে তাপমাত্রাটা তৈরি হচ্ছে পৃথিবীতে, এটা কিন্তু আর ঠিক পুরোটা বের হতে পারছে না আগে যেভাবে বের হচ্ছিল। ফলে আমাদের তাপমাত্রাটা কিন্তু এই যে 15 যেটা ছিল, এটা এখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, বাড়তে শুরু করেছে। সো দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন দ্য থিং অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, রাইট? ক্লাইমেট চেঞ্জ আসলে এইটাই। এটার কারণটা আরো অনেক আছে, এটা আমরা পরে বলবো। মেইনলি হচ্ছে এটাই হচ্ছে আপনাদের সেই ক্লাইমেট চেঞ্জ। এবং এই তাপমাত্রাটা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের পৃথিবীর 2 পোলে যে বরফগুলো আছে,
এই যে এই পোলে আর এই পোলে বরফগুলো গলে যাচ্ছে, এবং বরফ আপনারা সবাই জানেন যে পৃথিবীর সব সমুদ্রের সাথে কানেক্টেড। তো সমুদ্রের সাথে সমুদ্র কানেক্টেড হওয়ার কারণে কি হচ্ছে, সমুদ্রের সাথে সমুদ্র কানেক্ট হওয়ার কারণে যেটা হচ্ছে যে এই বরফগুলো গলে সমুদ্রের যে হাইট বা পানির পরিমাণ এটা বেড়ে যাচ্ছে, এবং সমুদ্রের সাথে সমুদ্র কানেক্ট হওয়ার কারণে আমাদের বাংলাদেশের মতো দেশ যেগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 3 মিটার উপরে, তাদের সমুদ্রের পানি যদি অনেক বেড়ে যায় তাহলে কি সমস্যা হবে দেখেন। আমাদের বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, এরকম অনেকগুলো নদী আপ স্ট্রিম থেকে এসে সমুদ্রটা হচ্ছে এটা সমুদ্রের দেশে মিশেছে, এবং সমুদ্রের নদীর পানি হচ্ছে মিঠা পানি, সমুদ্রের পানি হচ্ছে লোনা পানি। তো মিঠা পানিটা সমুদ্রে পড়ে, ফলে মিঠা পানির কোনো ক্ষতি হয় না, আবার লোনা পানিরও কোনো ক্ষতি হয় না, কারণ মিঠা পানিটা এসে আবার লোনা পানি হয়ে যায়। কিন্তু আপনার মধ্যে পানি বেড়ে যাচ্ছে, পানির পরিমাণ হাইট বেড়ে যাচ্ছে, ফলে সমুদ্রের পানি বাড়তে 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 যদি নদীর উপরে চলে যায় তখন কি হবে বলেন তো, একজন বলেন তো, যদি সমুদ্রের পানিটা নদীর উপরে উঠে যায় তখন কি হবে? লবণাক্ত পানি মিশে যাবে মিঠা পানির সাথে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সুগন্ধা, আদ্রিতা, সরি, ভেরি গুড অ্যান্সার, এক্স্যাক্টলি। এই সমুদ্রের পানিটা কিন্তু লবণাক্ত পানিটা এই নদীতে ঢুকে যাবে। তো আমাদের, আপনারা সবাই জানেন যে ইকোসিস্টেম নামে একটা জিনিস, বায়োডাইভার্সিটি নামে একটা ব্যাপার আছে। বায়োডাইভার্সিটি মানে হচ্ছে প্রাণ বৈচিত্র্য, মানে এক একটা জায়গাতে এক এক রকমের প্রাণ বৈচিত্র্য আছে, এবং বায়োডাইভার্সিটিকে আমরা 3 ভাগে ভাগ করি। যে আমাদের হোল ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি, ধরা যায় যে পুরো সুন্দরবনের একটা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি আছে, সেখানে নদী, সেখানকার গাছ, সেখানকার মাছ, সেখানকার প্রাণী মিলে হচ্ছে সেখানকার ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি। আবার আছে হচ্ছে স্পেসিস বায়োডাইভার্সিটি, মানে হচ্ছে সুন্দরবনে শুধুমাত্র বাঘেরই কতগুলো ধরনের স্পেসিস আছে, বাঘের, তারপরে হরিণের কতগুলো স্পেসিস আছে। তো কি কি স্পেসিস আছে এটার একটা বায়োডাইভার্সিটি। আর একটা হচ্ছে জেনেটিক বায়োডাইভার্সিটি, যেমন তো এই প্রত্যেকটা প্রাণী কিন্তু সেই এলাকার বা সেই স্থানীয় যে পরিবেশটা, সেটার সাথে ইকোলজিক্যাল যে বায়োডাইভার্সিটিটা আছে সেটার সাথে হিসাব করে বেড়ে ওঠে। হঠাৎ করে এখন নদীর যে মাছগুলো আছে, বিভিন্ন প্ল্যাঙ্কটন, বিভিন্ন রকমের অ্যালজি, বিভিন্ন রকমের প্রাণী আছে, তারা কিন্তু মারা যাবে যদি লবণাক্ত পানিটা ঢুকে যায়, কারণ তারা তো লবণাক্ত পানির সাথে অভ্যস্ত না, রাইট? সো এটা হচ্ছে একটা জাস্ট ইফেক্ট, আমি বললাম ম্যাসিভ ইফেক্ট, বাট আরো অনেক কিছু আছে। তো এখন তার মানে আমরা বুঝতেই পারছি যে আমাদের গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউস গ্যাসের, যেমন বিশেষ করে কার্বন, এটা বেড়ে যাওয়ার কারণে নিশ্চয়ই অনেক আমাদের বেড়ে যাচ্ছে না। মজার ব্যাপার হচ্ছে যে আমরা যে খাদ্যাভ্যাস আছে, আমরা যে খাই, এখান থেকেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ হতে পারে। কিভাবে হতে পারে? আমরা যে বিফ খাই বা গরুর মাংস খাই, আপনারা 1000 লিটার মানে আমরা মিথেন, গরু কিন্তু প্রচুর পরিমাণে মিথেন, অর্থাৎ গরুর পেট থেকে প্রচুর পরিমাণে মিথেন, অর্থাৎ CH4 যেটা আমি বলছিলাম, এই প্রচুর পরিমাণে মিথেন কিন্তু তারা এমিট করে। আচ্ছা, এটা কি ক্লিন? ওকে, গ্রেট, ফ্যান্টাস্টিক। সো একটা গরু প্রচুর পরিমাণে, এটা গরু অবশ্য হয় নাই, ধরেন যে এটা গরু, ঠিক আছে, লেজ আছে, হাতির মতো হয়ে গেছে, সেই গরুটা কিন্তু প্রচুর পরিমাণে মিথেন তারা বায়ুতে ছেড়ে দেয়, মানে বাহিরের পরিবেশে ছেড়ে দেয়। এবং মিথেন হচ্ছে আপনার কার্বন ডাই অক্সাইডের চাইতেও 23 গুণ বেশি ক্ষতিকর। অর্থাৎ ক্ষতিকর মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাসের ওই যে বাহিরের যে লেয়ারে জমা হচ্ছিল পৃথিবীর বাহিরে, এখানে কার্বন ডাই অক্সাইড যতটা ঘন লেয়ার তৈরি করে, তার চাইতে যে মিথেন CH4, এইটা আরো 23 গুণ বেশি লেয়ার তৈরি করে। এবং 1000 লিটার পেট্রোল পুরালে, বা 1000 লিটার যদি আমরা কোন পেট্রোল বা ডিজেল এইসব পুরাই, তাহলে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড এমিট হয়, একটা মাত্র গরু তার জীবনে তার চাইতে সেই পরিমাণ, অর্থাৎ 1000 লিটার সম পরিমাণের কার্বন ডাই অক্সাইড কিন্তু, সরি, মিথেন কিন্তু বাহিরে ছাড়ে। ফলে আমরা বুঝতে পারছি যে মানে আমাদের শুধুমাত্র আমরা যে কলকারখানা বা গাড়ি বা এটা ইউজ করছি, সেখান থেকেই কিন্তু শুধুমাত্র এটা হয় না, বরং আমাদের যে খাদ্যাভ্যাস আছে সেখান থেকেও এটা হতে পারে। তো আমরা যদি এখন প্রচুর পরিমাণে শুধু বিফ বা শুধুমাত্র এই ধরনের খাবারগুলো, গরু বা শূকর কিংবা ইভেন ছাগলেও হয়, কিন্তু গরুটা সবচেয়ে বেশি, ঠিক আছে, এগুলো যদি অনেক বেশি খাই, এটাও কিন্তু পরিবেশে হার্মফুল হচ্ছে। এবং গরু সবচেয়ে বেশি কোথায় হয়? ব্রাজিলে হয়, তারপরে ধরেন যে অস্ট্রেলিয়াতে হয়। এবং ব্রাজিলে এই গরুর ফার্মিং বা ক্যাটেল ফার্মিং করতে গিয়ে যেটা হয়, যে কোথায় করা হয়, হঠাৎ করে তো আর একটা জায়গাতে গরুর ফার্মিং করা হয় না, গরুর ফার্মিং এর জন্য জায়গা লাগে, গরু খাবারের জন্য ঘাস লাগাতে হয়। এটা করতে গিয়ে যেটা হয়েছে, বিভিন্ন জায়গাতে বনের গাছ কেটে সেখানে গরুর খামার করা হয়েছে, ক্যাটেল ফার্মিং করা হয়েছে, বিশেষ করে ব্রাজিলের আমাজন জঙ্গলের নাম আপনারা শুনেছেন সেখানে।
এখন এই যে একে তো আপনি গাছ কাটছেন, গাছ কাটার ক্ষতি, সেকেন্ডলি হচ্ছে গরুর থেকে যে ক্ষতি, তাহলে একসাথে আপনার দুইটা মানে ডাবল একটা ইফেক্ট পড়ছে, রাইট? তো এটা এই জন্য বললাম যে আমরা শুধুমাত্র চিন্তা করি যে আমাদের গাড়ি বা আমাদের কলকারখানা এগুলো থেকেই ক্ষতি হচ্ছে, বাহিরের দৃশ্যের এগুলোর কারণে, কিন্তু আমাদের থেকেও কিন্তু হচ্ছে। যেমন আমি যে শার্টটা এখন পরে আছি বা আপনারা যে টি শার্টটা বা যে কালারফুল একটা জামা পরে আছেন, এটাতে বিশ্বাস না হলেও সত্য যে একটা শার্টের জন্য 2700 লিটার পানি খরচ হয়, ঠিক আছে? এটা মনে হচ্ছে হয়তো অবিশ্বাস্য, বাট দ্যাটস দ্য ফ্যাক্ট। কারণ এই জামাটা তৈরি হয় হচ্ছে সুতা থেকে, সুতা তৈরি হয় হচ্ছে তুলা থেকে, তুলা তৈরি করতে প্রচুর পরিমাণে পানি ব্যবহার করতে হয়, এবং এই শার্টটা যখন গার্মেন্টস ফ্যাক্টরিতে তৈরি করা হয় সেখানে ডাইং প্রসেস বা পুরো প্রসেসটার জন্য কিন্তু প্রচুর পানি লাগে। এরপরে আমরা যখন শার্টটা বারবার ধুচ্ছি সেটার জন্য পানি ওয়েস্ট হচ্ছে, কিন্তু পুরো একটা শার্ট আলটিমেটলি যেটা বোঝাতে চাচ্ছি যে পুরো একটা শার্টের লাইফ টাইমে কিন্তু 2700 লিটার পানি খরচ হয়, অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার বেশিরভাগ সময়। সো দেখেন, আমরা যদি প্রচুর হয়তো গাছ লাগালাম, 10টা গাছ লাগালাম, কিন্তু মিন টাইম আমার হয়তো 100টা শার্ট আছে, আমি আরো শার্ট চিন্তা করছি যে আমার আরো শার্ট লাগবে। একটা আপনারা হয়তো জোক দেখেছিলেন যে আমার আলমারিতে আমি জামা কাপড় খুঁজে পাই না, কিছু পড়তে গেলে আমি কি পরবো বুঝতে পারি না, খুঁজে পাই না, আবার আলমারিতে জামা কাপড় রাখারও জায়গা নেই। সো আমাদের যতটা না গাছ লাগানো দরকার, সেটা ডেফিনেটলি গাছ লাগানো দরকার, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের লাইফ স্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এগুলো নিয়ে চিন্তা করা দরকার আরো বেশি, ঠিক আছে? মানে আমরা অনেক সময় গাছ গাছ বা প্লাস্টিক এইসব চিন্তা করতে গিয়ে আমাদের যেটা আরো বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, এটাতে কিন্তু মাঝে মাঝে একটু মিস করে ফেলি বা ভুল করে ফেলি, ঠিক আছে? আমরা একটু রোমান্টিসাইজ হয়ে যাই। তো এটা একটু এই কারণে বললাম যে আমাদের ক্লাইমেট চেঞ্জে শুধুমাত্র আমাদের কলকারখানা বা বাহিরের বিভিন্ন দেশে যুক্ত না, বরং আমাদের এই খাদ্যাভ্যাসও যুক্ত। এবং আরেকটা বলে শেষ করি এই পার্টটা, সেটা হচ্ছে যে আমাদের, যেমন আপনারা ইন্দোনেশিয়াতে দেখেছেন যে ওদের রেইন ফরেস্ট ছিল, তো একটা রেইন ফরেস্ট কিন্তু প্রচুর পরিমাণে কার্বন এবং এই যে এই টাইপের গ্যাসগুলোকে সাক করে বা মানে তাদের মধ্যে নিয়ে অক্সিজেনটা দেয়। কিন্তু আপনি হয়তো অনেক কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছেন না, কিন্তু আপনি কার্বন ডাইঅক্সাইড যেটা গ্রহণ করছিলেন, আপনি যদি বনগুলোকে কেটে ফেলেন, যেমন ইন্দোনেশিয়াতে যে পরিমাণ রেইন ফরেস্ট আছে এটা কিন্তু অন্য সব জায়গায় নেই, এবং বাংলাদেশেও ম্যানগ্রোভ ফরেস্ট বা মিঠা পানির যে প্রাকৃতিক বনগুলো ছিল, মানে সেই বনগুলোকে কিন্তু কেটে ফেলার ফলে তারা যে পরিমাণ পরিবেশ থেকে ক্ষতিকর জিনিসগুলো নিচ্ছিল সেটা নেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আমরা অনেক সময় হয়তো বাহিরের দেশগুলোকে অনেক দোষ দিই যে তারা অনেক ক্ষতি করছে, তারা ডেফিনেটলি ক্ষতি করছে, কিন্তু আমাদের দেশে হয়তো ক্ষতি করছিল না, কিন্তু যেটা উপকার করছিল সেটাকে কিন্তু আমরা মাঝে মাঝে থামিয়ে দিই, ঠিক আছে? তো অনেক কথা বলে ফেলেছি, বক 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 করে ফেলেছি, আমরা এবার একটু পরের একটা সেগমেন্টে যাই, ঠিক আছে? বাট পরের সেগমেন্টে যাওয়ার আগে আমরা মজার একটা অ্যাক্টিভিটি করব। সেটা হচ্ছে আপনাদের ভিডিওগুলো বাই দ্য ওয়ে সবার অফ হয়ে গেছে কেন? সবাই একটু ভিডিওগুলো অন করেন, ঠিক আছে? আই রিকোয়েস্ট এভরিওয়ান টু টার্ন অন দ্য ভিডিও। ইনফ্যাক্ট এই অ্যাক্টিভিটির জন্য সবার ভিডিওটা লাগবে, ঠিক আছে? ভিডিওটা দরকার আমাদের, না হলে আমরা এই অ্যাক্টিভিটি করতে পারবো না। ভাইয়া ছাদের উপরে বসে আছে তো এই কারণে অন করতে পারলাম না। আচ্ছা, যারা যারা একটু সমস্যা ফেস করছেন ইন্টারনেট বা কোনো কারণে, তাদের দরকার নেই, বাট যারা যারা সমস্যা ফেস করছেন না তারা প্লিজ 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 ভিডিও অন করেন, ঠিক আছে? তো আমরা 20 সেকেন্ড নেই, ঠিক আছে? তার 20 সেকেন্ডের মধ্যে সব ভিডিও অন করবেন। তো নাসিব, থ্যাংক ইউ। রাওহা, সাবিহা, সাদিক, দিমান, নাফিসা, থ্যাংক ইউ সো মাচ ফর টার্ন অন ইউর ভিডিও। গ্রেট। সো আমরা একটা ছোট গেম খেলবো, ঠিক আছে? ছোট একটা অ্যাক্টিভিটি করবো আরেকটা। এটার নাম হচ্ছে গেস হোয়াট টাইপের একটা। গেস মানে হচ্ছে, ফর এক্সাম্পল আমি একটা, এখানে দেখেন যে একটা ক্যামেরা, আমার হাতে একটা ক্যামেরা আছে, আমি ক্যামেরাটা আনার পরে এটা আমরা কাইন্ড অফ আপনারা গেস করবেন যেটার দাম কত হতে পারে, যে কাছাকাছি বলবেন তাকে আমরা উইনার বলবো, ঠিক আছে? মানে এটা আমি আমার ক্ষেত্রে না, আপনারা এখন একটা করে অবজেক্ট বাড়ি থেকে যে কোনো একটা অবজেক্ট আনবেন, সেটা খুব ছোটখাটো হতে পারে, একটা ওয়াশিং মেশিন হতে পারে, একটা কাপ হতে পারে, থালা হতে পারে, একটা বই হতে পারে, আর একটা ঝাড়ু হতে পারে, এনিথিং আপনারা একটা এনে আমরা ভিডিওর সামনে দেখাবেন, ঠিক আছে? আর বাকিরা সবাই আমরা চ্যাট বক্সে বা মুখে বলবো, গেস করব এর দাম কত হতে পারে, যার দামটা মোটামুটি কাছাকাছি হবে সেই উইনার, ঠিক আছে? তো আমরা যারা যারা ভিডিও অন করেছেন তারা, আমি 20 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা একটা অবজেক্ট নিয়ে আসেন, ঠিক আছে? ধীমান একটা অবজেক্ট এনেছি, একটা বই, ওকে? বাকিরা গেস করেন ধীমানের এই অবজেক্টটার দাম কত হতে পারে। চ্যাট বক্সে লিখতে পারেন অথবা মুখেও বলতে পারেন। ধীমান, আপনি একটু দেখেন কার দামটা ঠিক হচ্ছে, ঠিক আছে? তো আমরা ধীমান একটা দেখি, তারপর নাসিরের কাছে আসবো, ঠিক আছে? তারপর সেতুর কাছে আসবো। তো ধীমানের বইটার দাম গেস করেন সবাই, কত হতে পারে? ওকে, আমানুল্লাহ, ধীমান আপনাকে চ্যাট বক্স দেখেন। বইটা দেখতে পাচ্ছি না।
হ্যাঁ চ্যাট বক্সে লিখেন, আই থিঙ্ক সেটা বেটার। আর ধীমান আপনি একটু চ্যাট বক্সে দেখেন যে দামগুলো যেটা বলছে সেটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? রাকিব বলেছে বই অমূল্য, বই ডেফিনেটলি অমূল্য, কিন্তু এটা চিন্তা করে আমরা যদি যারা বই লেখে তাদেরকে টাকা না দিই তাহলে তো ওরা না খেয়ে মারা যাবে। ধীমান একটু খুলে দেখান, আপনার কাছে রিকোয়েস্ট এসছে, ধীমান একটু বইটা খুলে দেখান, ঠিক আছে? জি প্রাইসটা দিলেন কতটুকু পেজ বা ধীমান মনে হয় নেটওয়ার্কের বাইরে চলে গেছে। বইয়ের আমি একটু আপনাদের এটা বলি, বইটায় আছে 28টা পেজ, 88টা পেজ আছে বইটায়, এবং বইটা হচ্ছে কাজী নজরুল ইসলামের শেষ সওগাত। ওকে, বাকি গেস তাড়াতাড়ি। আচ্ছা ধীমান অনেকগুলো চ্যাট বক্সে লিখেছে, কেউ কি কাছাকাছি লিখতে পেরেছে? 150। পারফেক্ট লিখেছে একজন। কত? 100 টাকা। great. ফয়েজ খান আনাম উনি লিখেছেন 100 টাকা। কে লিখেছেন এটা? ফয়েজ খান ওকে আনাম। আচ্ছা, তার মানে ফার্স্ট রাউন্ডের জন্য উইনার পেয়ে গেছে, ঠিক আছে? এবারে আমরা আসছি হচ্ছে তখন কি যেন একটা আই থিংক ব্লেন্ডার বা কিছু একটা দেখিয়েছিল। ওকে ফয়সালা বই ছাড়া অন্য কিছু দেখান, ঠিক আছে? হাউস হোল্ড অবজেক্ট। আচ্ছা সে তো একটা হেডফোন দেখাচ্ছিল, আই থিংক এটা একটু দেখি, ঠিক আছে? সেতু হ্যাঁ, এই হেডফোনটার দাম এবার গেস করেন বাকিটা। হেডফোনের 50 দাম টাকা। গেস করা খুব মুশকিল। চ্যাট বক্সে লিখেন, আই থিংক সেটা বেটার। 50 টাকা। ব্র্যান্ড অনুযায়ী দাম চেঞ্জ হবে। হ্যাঁ সো এটা দেখে এখন গেস করেন, সেটা আপনি সামনে রাখেন, ঠিক আছে? আমরা দেখতে থাকি সবাই। এই যে ব্র্যান্ডের নাম আমি দেখাই দিলাম, এটার ব্র্যান্ডের নাম কি? শাওমি। ওকে সো বাকিটা গেস করেন। ওকে এই যে ওকে আপনি তো আপনি চ্যাট বক্সে দেখেন কেউ দাম ঠিক দাম লিখেছে কিনা। বা কাছাকাছি, মানে 10-20 টাকা এদিক ওদিক হলেও সমস্যা নেই, কাছাকাছি দাম কেউ। সবাই কি বেশি আন্ডার এস্টিমেট করে ফেলছে? মানে হয়তো আপনি এনেছেন এখানে 200 টাকা বেশি উঠতেছে না। লেখা আছে Xiaomi, রিয়েলমি লেখা আছে, এই যে এটা দিয়েছে, এটার দাম 39 টাকা। মতো দামে আচ্ছা বিক্রি করে। নাসিরের অবজেক্ট এবার দেখি, ঠিক আছে? নাসির আপনি দেখান। হ্যাঁ নাসিরের ভাই এটা কি সহজ করতে হবে? একটা লেন্সের এই ব্যাগটা রিসার্চ করো। আচ্ছা নাসিরের প্রোডাক্ট এবার গেস করেন, চ্যাট বক্সে লিখেন সবাই। নাসির কত? না লেন্স গেস করতে হবে না, শুধু এটা। হ্যাঁ এটা দেখি, জাস্ট দেখি, এত জিজ্ঞেস করা যাবে না এক্স্যাক্টলি। নাসির আপনি একটু চ্যাট বক্সে খেয়াল রাখেন, ঠিক আছে? কেউ ঠিকঠাক বলছে কিনা। প্রোডাক্ট গেস করা খুবই কঠিন। নাসির কেউ কি ঠিক কাছাকাছি লিখেছে? চেকলেও সমস্যা নেই। ওকে আমরা লাস্ট একটা দেখি, সাবিহা আমার কথা হ্যাঁ নাসির কেটে আসছিল, আপনি চ্যাট বক্সে লিখেন আর কি, আই থিংক। ওকে সাবিহা কিছু একটা দেখাচ্ছে। ওকে সাবিহা একটা কিছু দেখিয়েছে। হবে না। আচ্ছা সাবিহার অবজেক্ট একটু গেস করেন। জিনিস দেখাচ্ছি। এটা 50 টাকা। নাসির লিখেছে 250। জি ভাইয়া। না ইটস ওকে। সাবিহা আপনি দেখেন চ্যাট বক্সে দেখেন কেউ কি কাছাকাছি লিখতে পেরেছে কিনা। পরাগ ভাইয়া ঠিকমতো লিখেছে 25 টাকা। ওকে 25 গ্রেট। তো সুপার, আমরা একটা প্রোডাক্টে এমন পাই নাই যেটা আমাদের বিয়ন্ড দা মানে বাহিরে আর কি, যেটা আমরা গেসই করতে পারি নাই। ওকে নাসির বলেছে 250, অনেকেই এটা ইভা রহমান ফাতিমা ঠিক বলেছিল। গ্রেট ফাতিমা এবং লাস্টে পরাগকেও কংগ্রাচুলেশন, সবাইকে কংগ্রাচুলেশন, যারা 4 জনই পেরেছেন। এবং দ্যাটস গ্রেট, মানে একটা প্রোডাক্ট দেখেই সেটাকে হাতে না নেড়ে চেড়ে বা ওটার মূল্য না সম্পর্কে জেনে আপনি বলে ফেলেছেন, দ্যাটস গ্রেট। থ্যাংক ইউ সো মাচ।
সো এখন আমরা একটু মুভ অন করি আবার সেশনের দিকে, অনেক আমরা আবার পরে হয়তো আরেকটা কোনো গেম অ্যাক্টিভিটি করব। এখন আমাদের বাংলাদেশে বিভিন্ন রকমের গাছ আছে, ঠিক আছে? বাংলাদেশের বিভিন্ন রকমের গাছ আছে এবং গাছ অনেক দরকারি, গাছ অনেক ইম্পর্টেন্ট, ট্রি সো ইম্পর্টেন্ট, ট্রি সো বিউটিফুল, ট্রি সো পারফেক্ট। ইনফ্যাক্ট যদিও পারফেক্ট বলে কোনো শব্দ নাই, বাট ট্রি সো ইম্পর্টেন্ট, রাইট? কিন্তু আমরা কি তাহলে শুধু গাছই লাগাবো? গাছই লাগানোটা অনেক জরুরি, গাছ লাগালেই সবকিছু সলভ হয়ে যাবে? মজার ব্যাপার হচ্ছে যে গাছ লাগালে সমস্যাও ক্রিয়েট হতে পারে। আপনারা আমার কথাটা শুনলে মনে হয় অনেক হয়তো একটু অবাক হচ্ছেন, কিন্তু আমি আসছি কেন গাছ লাগালে সমস্যা হতে পারে এবং কিভাবে সেটা সমস্যাটা হতে পারে, ঠিক আছে? তো এখন আপনি আপনার বাসায় একটা নির্দিষ্ট পরিবেশ আছে, আপনার বাসায় আপনার একটা বিড়াল আছে, ধরুন যে আপনার বাবা মা আপনি আছেন, একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। হঠাৎ করে এই বাসাটাতে আপনি যদি একটা হাতি রাখেন, এটা আপনাদের জন্য সমস্যা যেমন হবে, সেই হাতিটার জন্য সমস্যা হবে, কারণ হাতিটার জন্য এই পরিবেশটা তৈরি করা হয় নাই। আবার হাতিটা যে চিড়িয়াখানায় থাকে বা যে বনে থাকে, আপনিও হুট করে গিয়ে সেখানে থাকতে পারবেন না, সেটা আপনার জন্য যেমন সমস্যা হবে। এবং আপনি সেই হাতির পরিবেশে হঠাৎ করে থাকতে গেলে হাতি যে এই পরিবেশে যা যা থাকে, বানর বা অন্য কিছু বা যে গাছগুলো, তাদের ক্ষতি হবে। বাংলাদেশে এক সময় অনেক প্রাকৃতিক বন ছিল, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে, চট্টগ্রাম, তারপরে খাগড়াছড়ি, বান্দরবন, ওই জায়গাগুলোতে অনেক প্রাকৃতিক বন ছিল এবং সেখানে অনেক নিজস্ব গাছ ছিল, যে গাছগুলো প্রাকৃতিক ভাবেই গড়ে উঠেছে সেখানে। এবং একটা প্রাকৃতিক বন যেভাবে তৈরি হয়ে ওঠে, ওইটা আমরা হাজার কোটি টাকা খরচ করে করলেও ওরকম বন তৈরি করতে পারবো না। কারণ একটা প্রাকৃতিক বন যখন গড়ে ওঠে, শুধুমাত্র গাছ গড়ে ওঠে না, সেই গাছের কেন্দ্রিক অনেক রকমের মাইক্রোবস, অনেক রকমের পাখি, অনেক রকমের প্রাণী এবং অনেক রকমের পোকামাকড়, অনেক রকমের ঝোপঝাড়, এগুলো গড়ে ওঠে। কিন্তু আমরা যখন শুধুমাত্র একটা বন লাগাই, সেটা আমের গাছ হোক বা একটা অন্য কোনো গাছ হোক, মেহগনি গাছ হোক, সেখানে শুধুমাত্র দেখা যাচ্ছে ওই ইকোসিস্টেমটা ধীরে ধীরে গড়ে ওঠে না, আমরা হুট করে এক ধরনের গাছ লাগিয়ে দিই। এখন মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এটাকে বলা হয় কলোনাইজ চিন্তা ভাবনা, অর্থাৎ আমাদের ব্রিটিশরা যখন আমাদের দেশে ছিল, তখন ওরা ওদের নিজেদের স্বার্থে, আগে কিন্তু বনে কি হতো, বনের কিন্তু কারো কোনো অধিকার ছিল না, অর্থাৎ অধিকার ছিল না মানে বনকে কেউ দাবি করতে পারতো না, এটা আমার, সরকার গিয়ে বা কেউ গিয়ে দাবি করতে পারতো না। তো বনে যারা আগে অনেক হাজার হাজার বছর থেকে আসতো, 2000 বছর থেকে থাকতো, তারাই বনের যারা আদি বাসিন্দা, তারাই মূলত বনকে মেনলি দাবি করতো এবং তারাই সেখানে থাকতো, তারা সেখানে শিকার করতো, তারা নির্দিষ্ট পরিমাণে শিকার করতে, যাতে করে পরবর্তীতে সমস্যা না হয়, এবং সেটা হাজার হাজার বছর ধরে এভাবে চলে আসছিল। কিন্তু ব্রিটিশরা আসার পরে তারা সর্বপ্রথম দেখিয়েছে না, বন থেকেও বনের উপরে হঠাৎ করে দাবি করা হলো এবং সেখানে বলা হচ্ছিল যে আপনারা এই যে শিকার করে খাচ্ছেন, এদের শিকার করা যাবে না, এইসব বলে টলে ওদেরকে তাড়িয়ে দিয়ে সেই বন থেকে গাছ, বন থেকে মূল্যবান সামগ্রীগুলো লুট করার, বাইরে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি করে দেওয়া হলো। এবং ব্রিটিশরা এটা যেহেতু শুরু করলো, এটা আমাদের পরবর্তীতেও কিন্তু থেকে গেছে, এখনো এটা আমাদের মধ্যে চলে আসে। আপনার মাঝে মাঝে দেখবেন যে অনেক সাঁওতালরা হয়তো ওরা হয়তো বেজি খাচ্ছে, আমরা হয়তো গিয়ে বলছি, বা বান্দরবনে হয়তো অনেকে হয়তো তাদের যে বন্য প্রাণীগুলো সেখানে ধরছে, আমরা হয়তো ওটা নিয়ে অনেক কথা বলি যে হাই হাই, ওরা তো সব শেষ করে দিল। কিন্তু এটা কিন্তু খুব ভুল কথা, আই ওয়াশ, তারা কিন্তু তাদের মতো করে সাস্টেনেবল একটা ওয়েতে হাজার হাজার বছর এটা করে আসছে, কিন্তু আমরা এইসব বলে তাদেরকে তাড়ায় দিয়ে সেখানে হয়তো ইন্ডাস্ট্রি করছি, বা সেখানে হয়তো একটা ভূমিটাকে দখল করে নিয়ে অন্য কিছু করা হচ্ছে। কিন্তু এটা শুরু হয়েছে সেই ব্রিটিশদের ওখান থেকে। কিন্তু সবচেয়ে যেটা বেশি ক্ষতি হয়েছে, যে বাংলাদেশে একটা আইন আছে, আপনার ভূমি আইনটা দেখেছেন নিশ্চয়ই, অনেকে কেউ হয়তো জানেন এর সম্পর্কে, বন আইন। সেটা হচ্ছে 1978 সাল থেকে 1988 সাল পর্যন্ত এই আইনটা 4 বার পরিবর্তন করা হয়েছে। এই আইনটার নাম বলা হয় দ্য রিভাইজড ওয়ার্কিং প্ল্যান ফর দ্য চিটাগং ডিভিশন। এবং এই আইনটাতে কি বলা হচ্ছে দেখেন, আমি আইনটা আপনাদের সামনে পড়েও শোনাচ্ছি, তাহলে আপনারা তারপর আমরা আইনটাকে একটু বিশ্লেষণ করবো যে আইনটা আসলে কিভাবে আমাদের ধীরে ধীরে ক্ষতি করেছে। তো আইনটাতে দেখেন বলছে, আমি একদম বই থেকে কোট করে পড়ছি, আইনটাতে বলছে যে বর্তমান অনিয়মিত, ক্ষয়িত এবং কম উৎপাদনশীল বনের জায়গায় দেশের মাটি ও প্রয়োজনের সাথে মানানসই, মূল্যবান এবং অধিক উৎপাদনশীল প্রজাতি দিয়ে মানুষের তৈরি প্ল্যান্টেশন গড়ে তোলা। তার মানে কি বোঝানো হচ্ছে, যে আপনার এখানে প্রাকৃতিক একটা বন আছে, যে গাছগুলো অতটা লাভজনক না, অতটা বড় হয় না, তাড়াতাড়ি বড় হয় না, অনেক ধীরে ধীরে বড় হয়, এই গাছগুলোকে কেটে আমি চাইলেই মানুষের তৈরি বন, অর্থাৎ আমরা যেই গাছগুলো থেকে অনেক টাকা আসে, অনেক দ্রুত বড় হয়, অনেক লাভজনক গাছ, যে গাছগুলো ইভেন বাংলাদেশিও না, সেই গাছগুলো আমি লাগাতে পারবো। এই আইনটা আমি ফার্স্টে ক্রিয়েট করলাম। এবং যারা এটা করতে চাচ্ছিল, যেমন ধরুন যে অনেক ম্যাস কোম্পানি বা যারা গাছের উপর অনেক ডিপেন্ডেবল, পেপার কোম্পানি, তারা গভর্নমেন্টকে এটা আরো বেশি পুশ করতেছিল বাইরের ফান্ড থেকে, যে আপনারা এই ধরনের গাছগুলো করেন, আমরা দেশি গাছগুলো কেটে ফেলেন, কারণ এগুলো অত লাভ আসছে না, এগুলো অনেক বড় হয় না, এগুলো অনেক কাঠ বেশি হয় না। সেই জন্য কাঠের যে গাছগুলো, যেমন ধরেন যে একাশিয়া, আকাশমণি আমরা বলি,
বলি, ইউক্যালিপটাস, তারপর মেহগনি, এই ধরনের যে বিদেশি বিভিন্ন রেইন ট্রি, এই গাছগুলো, তারপরে দেখবেন যে আপনার রাবার গাছ লাগানো হয়েছে, অনেক জায়গায় রাবার বন আছে, এই গাছগুলো লাগাতে হবে। ফলে পরবর্তীতে যদি এটার ফলে কোনো ক্ষতিও হয়, যারা এই প্ল্যানটা করেছিল তাদের কিছু হবে না, কারণ তারা আইন পরিবর্তন করে ফেলেছে আগেই, যে এই যে রিভাইজড ওয়ার্কিং প্ল্যান ফর চিটাগং ডিভিশন। তো দেখেন আলটিমেটলি ক্ষতিটা কি হলো, এই গাছগুলো হয়তো আপনার কাঠ অনেক বেশি দিচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের সাথে মানানসই যেই গাছগুলো ছিল সেটা কিন্তু আমাদের মানে বাংলাদেশের যে প্রাণ বৈচিত্র্য আছে, বানর, বিভিন্ন রকমের পশু পাখি এবং কিছু কিছু গাছের উপরে কিন্তু সেই এলাকার লোকেরাও ডিপেন্ডেবল ছিল। তাদের সেই গাছ থেকে খাদ্য বা সেই গাছের, যেমন কাঁঠাল, যেমন মধুপুর অঞ্চলে একসময় প্রচুর কাঁঠাল গাছ ছিল, সেই কাঁঠাল গাছের পাতার কারণে দেখা যাচ্ছে সেই এলাকার লোকজন প্রচুর ছাগল চাষ করতে পারতো। কিন্তু পরবর্তীতে এসে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করে ফেলা হলো, সেখানে বলা হলো না কাঁঠালটা এত ভালো না, কাঁঠাল খাওয়ার দরকার নাই, শরীর গরম হয়ে যায়, সেখানে মেসি বাগান আনারস লাগানো শুরু হলো, ধান লাগানো শুরু হলো। ফলে দেখা যাচ্ছে সেই এলাকার লোকের খাদ্যাভ্যাসই চেঞ্জ করে ফেলা হলো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশি গাছটা হয়তো কাঠ অনেক বেশি হচ্ছে না কিছু কিছু গাছে, কিন্তু সেই গাছের উপরে কিন্তু ডিপেন্ডেবল অনেক ধরনের প্রাণবৈচিত্র্য এবং প্রাণী, সেগুলো একদম ধ্বংস করে দেওয়া হয়েছে এই নতুন করে গাছ লাগিয়ে, যে গাছগুলোকে আমরা বলছি অনেক লাভজনক গাছ। ঠিক আছে, আপনারা এখন দেখবেন যে পাহাড়ি যে বনগুলো আছে সেখানে সামাজিক বনের নামে অনেক ধরনের বন করা হয়েছে, মানুষ লাগিয়েছে গাছগুলো, অনেক লাভজনক গাছ। যেমন এই যে গাছগুলো বললাম একাশিয়া বা মেহগুনি, এই গাছগুলো, যেমন অনেক শালবন, আপনারা শালবন দেখেছেন, শালবন কিন্তু প্রকৃতির জন্য, বাংলাদেশের প্রকৃতির জন্য খুব ফ্যান্টাস্টিক একটা বন, এবং সেখানে বানর থেকে শুরু করে অনেক ধরনের প্রাণী থাকতে পারে। কিন্তু অনেক শালবন কেটে সেখানে আনারসের বাগান, আমের বাগান এসব করা হয়েছে। ওগুলো খারাপ না, কিন্তু আপনার যেখানকার যেটা নির্দিষ্ট পরিবেশ সেটা যখন আপনি নষ্ট করে দিবেন, সেই প্রাণবৈচিত্র্যটা কিন্তু নষ্ট হয়ে যাবে, রাইট? তাই বুঝাতে পারছি ব্যাপারটা, যে আমাদের বাংলাদেশে অনেক বন ছিল, যে বনগুলোকে কেটে হয়তো নতুন করে আপনি অনেক বৃক্ষ লাগাচ্ছেন, গাছ লাগাচ্ছেন, কিন্তু সেটা আরো আখেরে আমাদের জন্য ক্ষতিকর হয়ে আসছে। এটা আমাদের বলি আমরা কলোনাইজ চিন্তা ভাবনা, ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে যে বাহির থেকে কিছু আসলে সেটা খুব ভালো, আমরা এগুলো খুব দুর্বল, এই ধরনের ব্যাপারগুলো ওইটাকে ব্যবহার করে, ওই চিন্তাগুলোকে আমাদের মাথায় যেহেতু এখনো কিছুটা আছে, তো আমরা ওই গাছগুলো লাগিয়ে যাচ্ছি, এবং আমাদের যে নিজস্ব ইকোসিস্টেম বা ইকোলজিক্যাল বায়োডাইভার্সিটি ছিল সেটা কিন্তু ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এবং আপনারা মৌমাছির নাম সবাই শুনেছেন, মৌমাছি কিসের উপর ডিপেন্ড করে থাকে? ছোট ছোট আগাছার টাইপের ছোট মানে হার্ব এবং শার্প টাইপের যে গাছগুলো আছে, গুল্ম বা বিরুৎ টাইপের যে গাছগুলো আছে, যেগুলো থেকে বিভিন্ন রকমের রস বের করতে পারে, এই মৌমাছিরা এখান থেকে এই গাছগুলো খুঁজে খুঁজে বের করে। আপনি যখন আপনার নিজস্ব জীববৈচিত্র্যটা নষ্ট করে দিচ্ছেন, এই গাছগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। এই গাছগুলো যখন ধ্বংস হচ্ছে, তখন এই মৌমাছি, ছোট ছোট পাখি, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই মৌমাছি এবং পাখির উপর ডিপেন্ডেবল যেই ধরনের ফসলগুলো আছে, পরাগায়নগুলো, আপনারা সবাই পরাগায়নের নাম শুনেছেন, যেটা মৌমাছি এবং বিভিন্ন রকমের কীট পতঙ্গের কারণে হয়, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং আপনি তখন কৃত্রিম ভাবে পরাগায়ন করার জন্য বিভিন্ন রকমের হরমোন, পেস্টিসাইড, বিষ এসব ব্যবহার করছেন, এবং সেটা ব্যবহার করার ফলে যখন বৃষ্টির ফলে বৃষ্টিতে আপনার জমি সবকিছু ধুয়ে যাচ্ছে, সেই কীটনাশক বা পানিটা গিয়ে আপনার মিশতে হচ্ছে আমাদের নদীর পানি বা বিভিন্ন রকম ওয়াটার বডির পানিতে। তো এটা কিন্তু পুরো একটা চেইনের মতো, রাইট? মানে একটা ঘটনা ঘটে গেল এমন না, বরং একটা ঘটনা ঘটে যাওয়ার ফলে আরো অনেকগুলো ম্যাসিভ আকারে ঘটনা ঘটে গেল, যেটা আমাদের প্রকৃতির সাথে খুব বেশি রিলেটেড। এবং এটা ক্লাইমেট চেঞ্জের সাথে কিভাবে রিলেটেড দেখেন, আমাদের যে দেশি গাছগুলো ছিল বা দেশি যে ইকোসিস্টেম, প্রাকৃতিক বন ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র গাছ না, বরং সেখানে অনেক রকমের প্রাণী, উদ্ভিদ, বিভিন্ন রকম পোকামাকড় মিলে একটা হোল ইকোসিস্টেম বা আমাদের ওই যে হোল বায়োডাইভার্সিটি, এবং সেটা প্রত্যেকেই আমাদের প্রকৃতিটাকে রক্ষা করার জন্য কাজ করে থাকে, হাজার হাজার বছর কাজ করছে। কিন্তু আপনি যখন এটাকে নষ্ট করে ফেলছেন, তারা কিন্তু সেই রক্ষাটা করতে পারছে না। যেমন আপনার এই যে অ্যালজির নাম, আপনার অ্যালজি দেখেছেন, পানিতে জন্মায়, সবুজ উদ্ভিদ, এক ধরনের ছোট ছোট উদ্ভিদ, অ্যালজি কিন্তু প্রচন্ড পরিমাণে আমাদের যে কার্বন, এটাকে সাক করে ফেলে, রাইট? প্রকৃতির জন্য খুব ভালো একটা জিনিস, এবং অ্যালজির উপর ডিপেন্ড করে থাকে, এবং প্রাণীর সংখ্যা অনেক বেশি। কিন্তু আমরা যে ছোট ছোট ড্রেন গুলো, এগুলো একদম ব্লক করে ফেলেছি, বা ড্রেন গুলোকে মাঝখানে হঠাৎ করে একটা কালভার্ট দিয়ে দিয়েছি, ফলে এই পারে প্রাণী ওই পারে যেতে পারছে না, ফলে পানিটা পচে যাচ্ছে। একটা বদ্ধ পানি কিন্তু পচে যায় যদি পানির ফ্লোটা না থাকে, ফলে যত রকমের অ্যালজি আছে, অ্যালজি গুলো কিন্তু একদম মারা যাচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জ আমরা যেটা বলছিলাম, বা আমাদের পরিবেশে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই বাংলাদেশের পরিবেশ কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার কারণে শুধুই ক্লাইমেট চেঞ্জ দেয় না, বরং পরিবেশটা চেঞ্জ হয়ে যাওয়ার পেছনে আরেকটা বড় মানে কাজটা, বা এটা মানে ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে থাকে কিন্তু এই বাহিরের যে কলোনাইজ যে অ্যাক্টিভিটি গুলো, বা বাহিরের থেকে হঠাৎ করে সলিউশন গুলো জোর করে এনে আমাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, সেই ব্যাপারগুলো। তো আপনি দেখবেন যে
রাঙামাটি বা বান্দরবনে তাদের যে আদিবাসীরা আছে তারা জুম চাষ করে থাকে, তারা নিজস্ব ভাবে খাদ্য উৎপাদন করে থাকে। আমরা মাঝে মাঝে তাদেরকে গিয়ে বলি যে তোমাদের এটা তো ঠিক মতো হচ্ছে না, তোমরা এইভাবে করো ওইভাবে করো, কিন্তু এটা কিন্তু খুব রং। কারণ তারা কিন্তু অ্যাটলিস্ট তাদের ওখানকার যে জীববৈচিত্র্য, সেখানে আমাদের এই সমতলের যে ইন্টেন্সিভ ফার্মিং যেখানে হচ্ছে সেখানকার চেয়ে এখনো ভালো আছে। আপনারা এখনো দেখবেন যে বান্দরবন খাগড়াছড়ি গেলে সেখানকার জঙ্গলে অনেক ধরনের প্রাণী পাওয়া যায়, রাইট? তো তারা কিন্তু ওখানকার যে ইকোসিস্টেমটাকে সেটা তারা ঠিকই রেখেছে তাদের মতো করে, হারভেস্টিং বা কৃষিকাজ করে। কিন্তু আমরা তাদেরকে গিয়ে বলি যে না, এটা তো ঠিক না, তোমরা এই মেশিনটা ইউজ করো, এই কীটনাশকটা ব্যবহার করো, এই সারটা ব্যবহার করো। এইভাবে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, বা উদ্বুদ্ধ করতে গিয়ে আসলে প্রকৃতির আরো ক্ষতি করে ফেলি। তো এটা একটা ব্যাপার যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। মানে এটা আমি এই কারণে বললাম যে আমরা মাঝে মাঝেই প্লাস্টিক, তারপর দেখা যাচ্ছে যে গাছ লাগানো অনেক ব্যাপার, এই ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি হইচই করে ফেলি। কিন্তু এটার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার লাইফ স্টাইলটা কেমন, কিংবা আমাদের যে অলরেডি এক্সিস্টিং যে প্রকৃতিটা ছিল সেটা ধ্বংস হয়ে যাচ্ছে কিনা, সেটাকে টিকিয়ে রাখার জন্য কি করতে পারি, রাইট? মানে নতুন করে আমরা ডেফিনেটলি অনেক জিনিস আনতে হবে, কিন্তু সেটা আনতে গিয়ে বা সেটার মনোযোগটা যেন এত বেশি না হয়ে যায় যেটার কারণে আমাদের পেছনের অলরেডি এক্সিস্টিং যে জিনিসগুলো আছে সেটা হারিয়ে যাচ্ছে, এরকম যেন না হয়, রাইট? তো এখন একটু কথা বলবো আরেকটা ব্যাপার নিয়ে লাস্টলি, বাট তার আগে মনে হয় আবার অনেক কথা বলে ফেলেছি না? আমরা আরেকটা অ্যাক্টিভিটি বা গেম খেলি, ঠিক আছে? তারপরে আমরা আবার একটা করবো, ঠিক আছে? আরেকটা মজার একটা গেম খেলি। তো দ্যাটস ভেরি ইজি গেম, একটা খুব মজার খুব সহজ একটা গেম অবশ্যই এটা। তো এটা হচ্ছে যে আপনারা সবাই তো সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের ইমোজি ইউজ করেন না? কে কে ইমোজি ইউজ করেন বলেন তো একটু? ইমোজি ইউজ করেন না বিভিন্ন? স্যাড, অ্যাংরি, আরো হাহা, আর কি কি সব ইমোজি আছে, এগুলো ইউজ করেন না? কেউ করেন? অনেক বেশি ভাইয়া। আমি তো বলতে গেলে কথায় কথায় ইমোজি ইউজ করি। আচ্ছা, আর আর বাকিদের কি খবর? বাকিরা করেন? ইমোজি ছাড়া কোনো চ্যাট হয় না। ইমোজি ছাড়া তো ইমোজি আসলে ছাড়া অনলাইনে chat হয় অনুভূতি না। প্রকাশ করা যায় না। ইমোজি তারা অনুভূতি প্রকাশ করা যায়, এক্স্যাক্টলি। এখন তাহলে আমরা ইমোজির খেলা খেলি, ঠিক আছে? ইমোজির খেলাটা কিরকম, আমি আপনাদেরকে কিছু ইমোজি এখানে দেখাবো, আপনাদেরকে ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে ওই রকমের ফেস করতে হবে, ঠিক আছে? মানে সঙ্গে সঙ্গে একবারে। তো এটার জন্য ভিডিওটা অন রাখতে হবে, কারণ আমরা তো আসলে দেখতে পাচ্ছি না। তো এভরিওয়ান টার্ন অন ইউর ভিডিও ফার্স্ট, তারপর আমরা এটা শুরু করব, ঠিক আছে? তো আই এম স্টিল ওয়েটিং ফর আদার্স। আমরা ভিডিওটা যদি অন না করি তাহলে কিন্তু ইমোজিটা কাইন্ড অফ দেখতে পারবো না, না? এই জন্য আমাদের ভিডিওটা অন করাটা খুব দরকার। ওকে, তো আচ্ছা, ভিডিওটা সরি, ইমোজিটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করি। সেটা হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড আমাকে জাস্ট দেন। তো আমরা আরো 20 সেকেন্ড নেই। এখন অনেকে যারা ভিডিও অন করেন নাই, বা মনে হচ্ছে যে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড অতটা সুন্দর না, আমি আশেপাশে একটা খুব মানে বাজে জায়গায় বসে আছি, তাই এই জন্য আমি বসতে করতে পারছি না, আপনাদেরকে সময় দিচ্ছি। তারপর আপনার ভিডিওটা অন করেন, ঠিক আছে? তারপর আমরা শুরু করবো, কারণ সবাই ভিডিওটা অন না করলে এটা মানে ওই মজাটা হবে না আমরা, রাইট? স্যার সুন্দর ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ফ্লোরে বসে আছি। হ্যাঁ, এই যে গুড। তো ওকে, আই থিঙ্ক সবাই অন করেছে। এখন কিন্তু অনেকে অন করেন নাই। আমরা আর 10 সেকেন্ড নেই। ওকে, সো সবাই অন করেছে এবারে, না? ফ্যান্টাস্টিক। ওকে, সো নাও একটা সেকেন্ড। ওকে, ফ্যান্টাস্টিক। আমি আপনাদেরকে ইমোজি গুলো দেখাবো হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে, মানে আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে গেলে সবাই সবাইকে দেখতে পারবে না, এই জন্য আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকেছি, এখান থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো একটা সেকেন্ড আমাকে দেন জাস্ট। আচ্ছা, ক্যামেরাটাকে মুভ করবো কেমন এটা বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় যে আমি স্ক্রিন শেয়ার করে দেখাই, দ্যাটস ইজি। মানে আমি একটু স্ট্রাগল করছি, আমি রিয়েলি রিয়েলি সরি, আমি একটু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে, ঠিক আছে? ওকে গ্রেট।
আই থিঙ্ক এবারে হয়েছে। ওকে পারফেক্ট, এবারে হয়েছে। সো নাও আমরা এবারে করব এটা, ঠিক আছে? ইমোজির একটা চ্যালেঞ্জ করব। তো ইমোজি চ্যালেঞ্জটা কিভাবে করব দেখেন, এখানে একটা আমি স্ক্রিন শেয়ার করছি, এটা ছাড়ার উপায় নেই। ওকে, সো আমি স্ক্রিন শেয়ার করছি, যেই ছবিটা দেখবেন আপনারা সেটার মতোই ফেস করবেন, ঠিক আছে? মানে যতটা পারা যায়, 100% তো সম্ভব না, ইমোজিগুলোতে খুব উইয়ার্ড মানে খুব সুন্দর সুন্দর থাকে, যতটা পারা যায়। সো ফার্স্ট ওয়ান ইজ দ্যাট, সো এভরিওয়ান ট্রাই টু ফেস লাইক দ্যাট, ঠিক আছে? আমরা দেখি কে কতটা, কারটা কতটা অ্যাকিউরেট হচ্ছে। ওকে, এভরিওয়ান, সবাই কিন্তু করছে না, সবাইকে করতে হবে, এভরিওয়ান হ্যাভ টু ডু দিস। ওকে গ্রেট, 5 মিনিট তো একদম পারফেক্ট হয়েছে। নাফিসা, সাবিহা অলসো ডু দ্যাট। ওকে নেক্সট ওয়ান, দিস, ট্রাই দিস। ওকে, সাজেদ আপনার দাঁত বের হয় না, এখানে কিন্তু দাঁত বের হয়েছে। নাসির আপনার দাঁত বের হয় না, এখানে কিন্তু দাঁত বের হয়েছে। তো এটাতে সাথে মিলাতে হবে। আপনারা নাকি আমার তো ইমোজি ইউজ করেন, এখানে তো পারছেন না পুরোপুরি। নেক্সট, এবারে দেখি ধীমানেরটা খুব পারফেক্ট হয়েছে, একদম পারফেক্ট। তারপর আর কার, মাসুরুকা ছাবি, আপনারা তো মুখ দাঁতই বের করেন না, এখানে কিন্তু দাঁত বের করেছে ওরা ইমোজিতে। মাসরুকা, সুগন্ধা, আপনারা দাঁত বের করেন নাই বাই দ্য ওয়ে। ওকে, আমরা পরেরটা দেখি, ঠিক আছে? সাবিয়াও দাঁত বের করেন না, এখানে দাঁত বের করেছে। এটা দেখি আমরা কি আর কেমন হয়। লেটস ট্রাই। এই কি আপনারা কেউ কেউ আবার হাসতে, এটা তো কান্নার ইমোজি, আপনারা হাসছেন কেন কেউ কেউ? যেমন মাসুরা হাসছেন, সুগন্ধা, এটা তো স্যাড দেখা ইমোজি। যাচ্ছে না অ্যাকচুয়ালি, মানে স্লো হয়ে যাচ্ছে সবকিছু। ওকে, এটা তো দেখতে পাচ্ছেন না এখন? হ্যাঁ হ্যাঁ। ওকে, হ্যাঁ মানে আপনারা কান্নার ইমোজি কি হাসি আকারে দেন এরকম কিছু? ওকে, লাবণী আবার চ্যাট বক্সে দিয়েছে, না চ্যাট বক্সে দেওয়ার দরকার নেই, ইটস ওকে। এখন বললে কিন্তু পোস্ট দেয়া যাবে না। ওকে, আমরা নেক্সট ওয়ান, ট্রাই দিস। এটা আই থিঙ্ক সবার পারা উচিত। আই থিঙ্ক এটা খুব মানে সবাই কমন খুব না, যে হোয়াটস গোয়িং অন। ইনফ্যাক্ট এখানে এই ওয়ার্কশপটাতে ধরেন যে আপনাদের যে রুমটাতে কাজ করছেন বা ওয়ার্কশপটা অ্যাটেন্ড করছেন, আপনার পাশে হয়তো আপনার ছোট ভাই বা ছোট বোন বা বাবা বা মা হয়তো আপনাকে দেখছে, ওরা এই মোমেন্টে ঠিক এটাই ভাবছে যে এই আজকে কি হলো, কি করতেছে বারবার এরকম। ওকে নেক্সট ওয়ান, জুলকার নাইনটা খুবই সুন্দর হয়েছে। তারপরে পরাগেরটাও খুবই ভালো হচ্ছে। তাইবারটা একটু চেষ্টা করতে হবে, মাশরুকা খুব একটা চেষ্টা করছেন না, সুগন্ধাটা খুব সুন্দর হয়েছে। দেন ফাহিমেরটা তো পারফেক্ট, সেতুরি অলসো পারফেক্ট, ধীমানেরটা পুরাই পারফেক্ট, নাসিদ ইজ ট্রাইং, হুমায়রা ইজ ট্রাইং বাট আরেকটু ভালো করতে হবে, ঠিক আছে? ইভা অলসো ইজ ট্রাইং গ্রেট। ওকে গ্রেট, সাবিহা ইজ অলসো ডুইং গ্রেট। ওকে নেক্সট ওয়ান। ওকে, এটা কি হলো, থেমে গেছে সামহাউ। ওকে আমি একটু ঠিক করি। ওকে ট্রাই দিস। এটা ট্রাই করা অনেক কষ্টকর, বাট লেটস সি, দেখি কার কে কি পারে এটা। হাসি আটকানোই মুশকিল না, মানে এটা এই ইমোজিটাতে কিন্তু সামান্যতম হাসির অংশ নেই। যেমন ফাইজা হাসছেন কিন্তু এটাতে হাসি নেই, রাইট? ফায়াজ অলসো হাসছেন বাট এটাতে কিন্তু হাসি নেই। মানে আপনারা হাসছেন কেন আমি আই ডোন্ট নো। মুনতাকিম, তাসিন আমি চেষ্টা হাসছেও না। করতেছি। হ্যাঁ, সুগন্ধা ইজ অলসো ট্রাইং, মাকসুরা, তাইবা ইজ অলসো আমার ট্রাইং, নাম অ্যাকচুয়ালি নাশিতা। ওকে আমি এটা পরে দেখতে পাচ্ছি না এই জন্য ওকে নট বললাম। নাফিসা ইজ অলসো ট্রাইং, সামিহা ইজ ট্রাইং। নাফিসা অনেকক্ষণ ধরে ট্রাই করে আছেন, দ্যাটস গ্রেট নাফিসা, ইউ আর ডুইং গ্রেট নাফিসা নাওয়ার। ওকে লাস্ট ওয়ান, ঠিক আছে আমরা শেষ করি এটা, কারণ অনেক টাইম চলে যাচ্ছে। লাস্ট ওয়ান। ওকে এটা দেখি কে পারছেন। কেউ কেউ দুই চোখে বন্ধ করে ফেলেছেন। মাকসুরা পারছেন, আফতাব আপনি কি চোখ বন্ধ করেছেন? চোখে ছোট ছোট, চোখে ছোট ছোট। আমার It's okay. Muntaka is also trying.
মুনতাকিম, সাবিহা ইজ ট্রাইং। ওকে, গ্রেট, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তো আপনাদের জন্য আসলে ক্ল্যাপ দেওয়া উচিত, এত সুন্দর করে সবাই ট্রাই করেছেন, মানে ইউ আর ট্রাইং রিয়েলি গ্রেট। তো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা মুভ অন করি। গ্রেট জব, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য লাভ সাইন দেন না, এটা একটা ইমোজি, এই যেখানে লাভ অনেক রিয়েক্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এবার আমরা একটু কথা বলি, এই বিষয়টা এবার একটু কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা সমস্যা ধেয়ে আসছে, এটা আমরা বুঝতে পারছি ক্লাইমেট চেঞ্জের কারণে। আমাদের সি লেভেল রেইজ হয়ে যেতে পারে, আমাদের সমুদ্রের পানির গুলো আমাদের নদীতে ঢুকে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং অলরেডি আপনারা দেখেছেন যে কীর্তনখোলা পানিতে, শীতলক্ষা পানিতে বিমান বলছে বাবা দেখতেছে আর হাসতেছে। আপনার বাবা কোন ইমোজিটা করেছিল? আপনার বাবাকে ওখানে আনতে পারতেন। আমি সবসময় বলি, আমার বিশেষ করে আমি যখন ক্লাস নেই ওখানে আমার পার্টিসিপেন্ট বা স্টুডেন্টদেরকে বলি যে আপনারা আপনাদের বাবা মামাকেও আনতে পারেন না, মানে আমরা একসাথেই করলাম, ইটস লার্নিং স্পেস, দ্যাটস ফাইন, রাইট? থ্যাংক ইউ। তো এখন যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশে আমরা বুঝতে পারছি যে আমাদের একটা কি বলবো, যে আমরা যদি এখন ইভেন এই মোমেন্টেও, এই সেকেন্ডটাতেও সব ধরনের কার্বন গ্যাস এমিট করা বাদ দিয়ে দেই, তারপর এক ধরনের কি বলবো যে ক্ষতি আমাদের হবেই, সেটা থামাতে পারবো না। মানে এটা হচ্ছে একটা ওই চাকাটার মতো, যে আপনার এই বলটা ধরেন বা চাকাটা মুভ করছে, এই চাকাটা যদি আপনি এখনো থামায় দেন, যেহেতু এটা গতিতে ছিল, কাজে থামানোর পরে কিছুটা এগিয়ে যাবে, রাইট? তো আমাদের যে ধ্বংসটা আসছে সেটাকে হয়তো আমরা থামাতে পারবো না, আর এমন পর্যায়ে আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে। কিন্তু যেটা আমরা করতে পারবো, এটার গতিটাকে স্লথ করতে পারবো, বা একটু থামাতে, মানে একটু ধীরে করাতে পারবো, রাইট? যে ধ্বংসটা আমাদের 100 বছর পরে আসতো, সেটাকে আমরা হয়তো 1000 বছর পর্যন্ত ইলাস্ট্রেট করতে পারবো। কিন্তু আপনাকে যদি কেউ এসে বলে আমরা সব সমস্যা থামিয়ে দেবো, যা সিচুয়েশনটা এখন হয়েছে আমরা পারবো না, আমরা উই হ্যাভ টু অ্যাকনোলেজ দ্য ফ্যাক্ট, রাইট? যে আমরা চাইলেও এখন পুরো সমস্যাটাকে সলভ করতে পারবো না। যেমন পৃথিবী থেকে সাদা গন্ডার, ডোডো, এই প্রাণীগুলো হারিয়ে গেছে, তোমরা চাইলেও এই প্রাণীগুলোকে ব্যাক করাতে পারবো না। ফলে এই প্রাণীটা যে জীববৈচিত্র্য বা যে ইকোসিস্টেমের সাথে যুক্ত ছিল, সেই ইকোসিস্টেমটাকে আমরা চাইলেও কিন্তু 100% রিস্টোর করতে পারছি না, রাইট? কিন্তু আমরা যেটা করতে পারি কি, এখন যে গন্ডার গুলো আছে, যেমন জাভা গন্ডার আছে বা আরো যে গন্ডার গুলো বাঁচে আছে, তাদের ধ্বংসটাকে আমরা হয়তো একটু থামাতে পারি। এখন আপনারা জানেন যে বাংলাদেশ থেকে রয়্যাল বেঙ্গল টাইগার প্রত্যেক বছর কমে যাচ্ছে, এবং এই হারে চললে একসময় রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে না, সুন্দরবন থাকবে না, আমরা বুঝতেই পারছি জিনিসটা। কিন্তু এটা যেন নেক্সট এই 100 বছরেই শেষ না হয়ে যায়, এটা যেন 1000 বছর পর্যন্ত থাকে, বা আরো 2000 বছর পর্যন্ত আমরা টিকাতে পারি। বাংলাদেশে আমরা কিছু অংশ হয়তো যে হারে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সমুদ্র পৃষ্ঠের পানি বেড়ে যাচ্ছে, কিছু অংশ ডুবে যাবেই, বাট সেটাকে কিভাবে আমরা ধীর করতে পারি বা ক্ষতিটাকে কিভাবে কমায় আনতে পারি। এখন মজার ব্যাপার হচ্ছে যে আপনারা হয়তো ডেল্টা প্ল্যানিং এর নাম শুনেছেন, আমি জানি না আপনারা ডেল্টা প্ল্যানিং নিয়ে কেউ পড়াশোনা করেছেন কিনা। ডেল্টা প্ল্যানিং হচ্ছে বাংলাদেশের একটা 2030 সালকে কেন্দ্র করে একটা প্ল্যান, যেটা বাংলাদেশকে রক্ষা করার। বাংলাদেশ অনেক প্ল্যান আছে, ডেল্টা প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে। তার মধ্যে একটা প্ল্যান হচ্ছে এরকম যে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের কারণে যে ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষতিটাকে কমানো বা ক্ষতিটাকে থেকে বাঁচানোর জন্য কি কি করা যেতে পারে। তো ডেল্টা প্ল্যানের ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে, যেমন ক্লাইমেট চেঞ্জ যেটা করছে একটা অংশ, সেটা এরকম যে বাংলাদেশে নর্মালি কি হয়, যে বাংলাদেশ কিন্তু চারপাশে, এটা হচ্ছে বাংলাদেশ ম্যাপ, ধরা যাক যে এটা হচ্ছে বাংলাদেশ, সরি সরি সরি, বাংলাদেশের ম্যাপটা এত খারাপ করে আঁকানো আসলে ঠিক হয়, একটু চেষ্টা করি সুন্দর করে আঁকানো। ঠিক আছে, ধরা যাক এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনাদের সেই ঢুকে যাবে। তো ডেল্টা প্ল্যানিং এ যেটা বলা হচ্ছে, যে ডেল্টা প্ল্যানিং এ বলছে যে সরকার নেদারল্যান্ডের অর্গানাইজেশনের সাথে চারপাশে ডেনমার্ক, ধরা যাক যে এটা হচ্ছে ডেনমার্ক, ঠিক আছে? আর এটা হচ্ছে সমুদ্র, খুব সুন্দর। কি মনে হয় বলেন, এই যে নিশ্চিত আছে কি সেটা, মানে এটা এমনিতে কেমন, এই যে ধরেন যে সমুদ্রের পানিগুলো ঢুকে যাওয়ার সম্ভাবনা ছিল, আপনি বাদ দিয়ে ফেললেন, পানি ঢুকবে না, তাহলে এটা কি সলভ হয়ে গেল না সমস্যাটা?
পানিটা ঢোকাটা আমাদের তো মনে হয় কিছু পরিমাণে তো পানি ঢোকাটা দরকার, যেটা মনে করেন সাস্টেইনেবল আর একটা অ্যামাউন্ট তো আসা সমুদ্রের দরকার। পানি আমরা ঠিক যদি বাদ দিয়ে দিই তাহলে তো হ্যাঁ, পুরোটাই বন্ধ হয়ে নদীর যাবে না? স্রোত কি ঠিক থাকবে এখানে বাদ দিয়ে দিলে? রাইট এক্স্যাক্টলি আদ্রিতা, ইউ আর মানে আমি আই এম অ্যাস্ট্রোনাইজ। এই জিনিসটা বাংলাদেশের বড় বড় বৈজ্ঞানিকরাও ধরতে পারে নাই মেবি, সেটা আপনি ধরেছেন। সেটা হচ্ছে ডেনমার্কে কিন্তু নদীমাতৃক দেশ না, রাইট? নদীমাতৃক দেশ তারা না, ফলে তার বাঁধ দিয়েছে, সমস্যাটা হয় নাই। কিন্তু বাংলাদেশ হচ্ছে এই যে আপ স্ট্রিম আছে, এখানে হিমালয় থেকে অনেকগুলো নদী এসছে, জিবিএম বলি আমরা, গঙ্গা মানে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা। সেই বেশিরভাগ নদীগুলাই হচ্ছে, কারো মাইক মানে আনমিউট করা। তো এই বেশিরভাগ নদীগুলো হচ্ছে আপ স্ট্রিম, মানে উপর থেকে নিচে নেমে যাচ্ছে। সেই যে এই দিক থেকে এসছে, হিমালয় থেকে এসছে, লুসাই পাহাড় একটা আছে, লুসাই পাহাড় থেকে এসছে, সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসছে, এই নদীগুলো গিয়ে সমুদ্রে মিশছে। তো আপনি যদি বাঁধ দিয়ে ফেলেন তাহলে এই পানিগুলো কোথায় যাবে, রাইট? তো এই নদীগুলো কিন্তু আপনি শেষ করে ফেলছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই প্ল্যানটা নেওয়া হয় নাই, মানে এই প্ল্যানটা এখন সরকার করছে, আমি জানি না কেন করছে। আমরা বাংলাদেশের অনেক বৈজ্ঞানিকরা এটার বুদ্ধি দিয়েছিল যে আমাদের এই যে নদীগুলো আছে, এটা যদি আমরা ভেজিটেশন করতে পারি, অর্থাৎ বিশেষ জাতীয় কিছু গাছ আছে, যেই গাছগুলো বা প্ল্যান্ট গুলো যদি আমরা নদীতে চাষ করতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে এই পানির যে আক্রমণটা, এটাকে আমরা কিছু থামাতে পারবো। তারপর লবণাক্ততার পরিমাণটা কমাতে পারবো, সেই গাছগুলো সেই লবণাক্ততাকে কমিয়ে ফেলবে। ফলে যদি সমুদ্রের পানি ঢুকেও যায়, তারপর দেখা যাচ্ছে যে সেটার ক্ষতিটা কিন্তু কম হবে। কারণ এই যে এখানে আপনি একটা ভেজিটেশনের লেয়ার রাখছেন বা একটা বিশেষ ধরনের গাছের লেয়ার রাখছেন নদীতে, ফলে এই সমুদ্রের পানিটা যখন ঢুকছে ভিতর এই গাছের ভিতর দিয়ে, নদীর পানি দিয়ে, তখন কিন্তু ক্ষতিটা কমে সেই সবুজটা লালটা হচ্ছে না, রাইট? মানে এই যে সেই ক্ষতিটা আর হচ্ছে না, লবণাক্ততা কমে যাচ্ছে। কিন্তু সেই পদ্ধতিগুলো নেওয়া হয় নাই। ইভেন আপনারা দেখেছেন যে আমাদের বাংলাদেশে বিভিন্ন সময়ে যেহেতু লবণাক্তের পরিমাণ বেড়ে যাচ্ছে, লবণ সহিষ্ণু ধান আবিষ্কার করা হয়েছে। কিন্তু এটা কিন্তু কোনো দরকার না। কেন দরকার বলি, বাংলাদেশ এখন কতখানি করেছে, 4 ফিট হাইটের ধান আবিষ্কার করেছে, যে ধানটা 4 ফিট পর্যন্ত বড় হবে, ফলে বেড়েও যায়, ডুবেও যায়, তাহলে কিচ্ছু হবে না। কিন্তু যদি কদিন পর আমাদের পানির পরিমাণ হয়ে যায় 6 ফিট, তাহলে কি হবে? এটা কিন্তু আর কাজে লাগবে না, তখন আমাকে নতুন ধান আবিষ্কার করতে হবে। কিন্তু আপনারা কখনো এখানে কেউ আছেন কিনা, ভোলার অধিকার কেউ আছেন কিনা, তাহলে একটু আপনারা জানেন ব্যাপারটা। ভোলাতে কিছু ধান আছে, যে ধানগুলো পানির সাথে সাথে বাড়ে, পানি যত বাড়ে ধান তত বাড়ে, পানি যত বাড়ে ধান তত বাড়ে। ফর এক্সাম্পল, ধানটা এখন আছে হচ্ছে এই লেভেলে, পানিটা এই লেভেলে, পানি কদিন পরে এই লেভেলে চলে গেল, তখন কিন্তু ধানটা অটোমেটিক্যালি বেড়ে এই লেভেলে চলে যাবে। তো এগুলো হচ্ছে প্রাকৃতির সাথে মানে সহনশীল ধান। কিন্তু আমরা সেটাকে বাদ দিয়ে, সেটাকে গ্রহণ না করে, আমরা নতুন করে ল্যাবরেটরিতে গিয়ে আমরা নতুন ধান আবিষ্কার করেছি, যেটা ধান লবণ সহিষ্ণু, এবং সেটাকে আমরা সাকসেস হিসেবে অনেক সময় দেখাই, রাইট? কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে এমন অনেক সলিউশন আছে যেটা আমাদের লোকাল এক্সপার্ট বা লোকাল পিপলরা বলে, কিন্তু সেটাকে কিন্তু অনেক সময় গ্রহণ করা হয় না, রাইট? সেটা গ্রহণ না করে দেখা যাচ্ছে বাইরে থেকে আমরা সলিউশন নেওয়া হচ্ছে, যেটা আমাদের জন্য ইনফ্যাক্ট ক্ষতি আকারে দেখা দিতে পারে ফিউচারে। তো এই জিনিসটা আমি এই জন্য বলার চেষ্টা করছি যে ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ, এইসব নিয়ে যেন আপনাদের মাথাটাকে কেউ ব্রেইন ওয়াশ না করতে পারে। কক্সবাজারে যদি বা কুয়াকাটাতে যদি আজকে একটা মৃত তিমি ভেসে আসে, ওইটা বাংলাদেশে দেখবেন প্রত্যেকটা নিউজ পেপারে চলে আসে। আসাটা হয়তো দরকারি একটা ব্যাপার, কিন্তু সেটার চাইতে অনেক বেশি দরকার, সেটার চাইতে অনেক বেশি নিউজ পেপারে থাকা দরকার যে গ্রামের একটা প্রত্যন্ত এলাকায় কৃষকরা তারা কোন রকমের ফার্টিলাইজার, কোন রকমের কীটনাশক ছাড়াই যদি কিছু একটা ধান উৎপাদন করছে, প্রকৃতির কোনো ক্ষতি না করেই, কিংবা তারা দেশি যে গাছগুলো আছে আগে থেকে যেটা ছিল সেটাকে তারা হাজার হাজার বছর টিকিয়ে রেখেছে, সেটার নিউজ পেপার এই ধরনের নিউজ গুলা, প্লাস্টিক পলিউশন বা ক্লাইমেট চেঞ্জের বিদেশি বিভিন্ন সলিউশন, বা কিংবা এই যে আমরা বলি যে এই যে সমুদ্রে যখন তিমি ভেসে আসছে, এই নিউজ গুলা তো ডেফিনেটলি দরকার আছে, কিন্তু এগুলোর আড়ালে আমাদের অনেক গুরুত্বপূর্ণ নিউজ গুলা বা গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো কিন্তু হারিয়ে যায়। যেমন একটা উদাহরণ বললাম যে আমাদের প্রাকৃতিক বনের নামে, সামাজিক বনের নামে আমাদের হাজার বছর বা লক্ষ বছর আগের যে বনগুলা, যেটার সাথে অনেক ধরনের ব্যাপার জড়িত ছিল, সেটাকে আমরা যা ধ্বংস করে ফেলেছি, আমরা কাঠ বা ভালো উৎপাদনশীল গাছের নামে বা উৎপাদনশীল গাছের অজুহাতে। এবং এটার পেছনে দেখা যাচ্ছে যে যারা আমাদের ম্যাচ কোম্পানি বা যাদের কাঠ লাগে, অনেক পেপার কোম্পানি, তারাও কিন্তু ইন্ধন জুগিয়েছে।
ইভেন দেখেন মধুপুর অঞ্চলে বা ভাওয়াল অঞ্চলে একসময় প্রচুর শালবন ছিল, এবং শালবন কিন্তু বাংলাদেশের প্রকৃতির জন্য খুব ইম্পর্টেন্ট এবং বাংলাদেশের জীববৈচিত্র্যের সাথে খুব বেশি রিলেটেড। তো শালবন কেটে একসময় মধুপুরে আনারসের বাগান করা হয়েছে, আমের বাগান করা হয়েছে। তো আম আনারস খারাপ না, কিন্তু আপনি যখন এক্সটেন্সিভ ফার্মিং করবেন একটা প্রাকৃতিক বন কেটে, সেটার সাথে সাথে কিন্তু সেখানকার জীববৈচিত্র্য সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। মালয়েশিয়াতে এখন পাম অয়েল চাষ করার জন্য সেখানকার রেইন ফরেস্ট গুলো ধ্বংস করে ফেলা হচ্ছে। তো পাম অয়েল ক্ষতিকর না, কিন্তু রেইন ফরেস্টে যে ধরনের প্রাণীগুলো ছিল, রেইন ফরেস্ট আপনারা কাকে বলে জানেন? রেইন ফরেস্ট হচ্ছে যেখানে বৃষ্টির পানিটা পর্যন্ত নিচ পর্যন্ত পৌঁছাতে অনেক সময় লাগে, এত ঘন একটা বন, এটাকে আমরা বলি রেইন ফরেস্ট, রাইট? এবং সেখানে গাছের পরিমাণ এত বেশি হওয়ার কারণে সেখানকার আর্দ্রতা এত বেশি যে সেখানে মাঝে মাঝে প্রচুর বৃষ্টি হয়, রাইট? তো এই রেইন ফরেস্ট গুলোকে ধ্বংস করে সেখানে পাম অয়েলের বাগান করা হচ্ছে। কিংবা ব্রাজিলে প্রচুর পরিমাণে ক্যাটেল ফার্মিং বা গরুর খামার করার জন্য আমাজন বনের সব কেটে সেখানে ক্যাটেল ফার্ম করা হচ্ছে, গরুর খামার করা হচ্ছে। ফলে আমাজন বন থেকে যে জীববৈচিত্র্যটা প্রকৃতির উপকার রাখতো, ভূমিকা রাখতো, আমাজনকে বলা হয় পৃথিবীর লাং আর কি, 25% কার্বন তারাই শুধু নিঃসরণ করে, কিন্তু সেটাকে পর্যন্ত কেটে কেটে সেটা তারা ক্যাটেল ফার্মিং করছে। যেই ক্যাটেল ফার্মিং একটা গরু 1000 লিটার কার্বন এমিট করলে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস মানে উৎপন্ন হয়, সেই পরিমাণ গ্রিনহাউস গ্যাস তারা কিন্তু উৎপন্ন করছে। তো আমি এই কথাগুলো এই জন্যই বলছি, আজকে আমরা এরকম কোনো থিওরিটিক্যাল সেশন নেই নাই, বা অনেক বেশি আমরা ওই গতানুগতিক কথাগুলো বলি নাই, বরং আমি একটু চেষ্টা করেছি আপনাদেরকে যাতে কেউ কখনো ব্রেইনটাকে ওয়াশ না করতে পারে। এবং এই ব্রেন ওয়াশকে কি বলে জানেন? এটাকে আমরা বলি গ্রিন ওয়াশ। মানে খুব গ্রিনারি এইসব বলে টলে আপনাদের দেখবেন যে অনেকেই খুব বলবে যে উই আর গ্রিন, গো গ্রিন, লেটস গ্রিন, এইসব অনেক কথা বলে। তারপরে বলে যে উই হ্যাভ এ অ্যাকচুয়ালি ওটা হয়তো সামান্যতম কিছু একটা সলিউশন রাখছে, কিন্তু সেটার চাইতে আমাদের গুরুত্বপূর্ণ অনেক ব্যাপার ভাবা দরকার। আপনার এখন দেখবেন যে বন গাছ লাগানো উৎসব করা হয়, বৃক্ষরোপণ অভিযান করা হয়, কিন্তু বৃক্ষরোপণ অভিযানের চাইতেও গুরুত্ব হচ্ছে আমাদের দেশে যে অলরেডি বৃক্ষগুলা সেটাকে বাঁচিয়ে রাখা, রাইট? এখন আমরা দেখেন যে সন্দ্বীপ এবং ওই সাইডটাতে একটা টুরিস্ট জোন করা হয়েছে। তো সেখানে টুরিস্ট জোন করে সরকার বলছে আমরা সেখানে সেখানকার যে প্রশাসন তারা বলছে আমরা সাস্টেনেবল ওয়েতে সেখানকার প্রকৃতিটাকে ধরে রাখবো। কিন্তু এটা বেশিরভাগ সময় আপনারা দেখেছেন যে সাজেকে বা বিভিন্ন জায়গাতে টুরিস্টরা যাওয়ার পরে কি হয়েছে, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল দিয়ে কি করে ফেলেছে তারা জায়গাটা, এবং সেখানকার যে স্থানীয় যারা ছিল তারা কিন্তু তাদের অধিকারটা হারিয়ে ফেলেছে, তাদের কিন্তু অধিকার নেই। কিন্তু তারাই কিন্তু হাজার বছর থেকে সেখানকার যে জীববৈচিত্র্য ছিল সেটাকে মানে হেফাজত করে এসেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন কিছু লোক এসে দখল করা শুরু করলো, আমাদেরকে পারফেক্ট হতে রাখবো, ভালো রাখবো, কিন্তু সেটাতে আরো অ্যাকচুয়ালি ধ্বংস করে ফেলে। তো আমার মনে হয় যে এখানে আমরা আজকে থামি। আমি জাস্ট একটু বলবো আপনাদেরকে যে প্রকৃতিতে যা কিছুই আপনাদেরকে বলা হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি প্রকৃতির মেইন সমস্যা না, বরং এই সমস্যাটাকে আপনাকে বলতে গিয়ে এটার আড়ালে আরো বড় বড় সমস্যাকে ঢেকে ফেলা হচ্ছে। আপনি দেখবেন যে নদীর পাশে একসময় প্রচুর মানুষ থাকতো, বেদে বলি আমরা যাদেরকে, বা জিপসি বলি আমরা যাদেরকে, যারা নদীতেই থাকতো। কিন্তু এখন দেখবেন যে নদীকে লিজ দিয়ে দেওয়া হয়, নদীতে কেস ফিশিং করা হয়। এখানে বলে যে কেস ফিশিং এর মাধ্যমে আমরা আরো বেশি মাছ উৎপাদন করছি, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে, কেস ফিশিংটা করছে তাদের অনেক বেশি টাকা আছে, যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কিন্তু নদীটা তাদেরকে লিজ দিয়ে দেওয়া হচ্ছে। এবং লিজ দেওয়ার কারণে নদীতে যারা হাজার বছর থেকে থাকতো বেদেরা, নদীতে আপনারা বেদের নৌকাতে থাকবেন তারা আপনারা দেখেছেন, সেই বেদেরা কিন্তু আর নদীতে জায়গা পাচ্ছে না, কারণ তাদের তো সেই জায়গাটা নাই। সেই জায়গাতে এখন খাঁচাই করে মাছ চাষ করা হচ্ছে, কেস ফিশিং বলি আমরা সেটাকে। এবং এই কেস ফিশিংটা করে যাদের অনেক টাকা আছে, যে লিজ দিতে পারে সেই, কিন্তু যে হাজার বছর থেকে সেখানে আছে তারও কিন্তু সেখানে অধিকার নাই, কারণ আমরা ভূমি আইনটাকে ওদের মতো করে কাস্টমাইজ করে নিয়েছি। আমরা চাইলে কাউকে ওখান থেকে তাড়িয়ে দিতে পারবো ভূমি রক্ষার নামে, রাইট? পরে তাদের জন্য আপনাকে ইনফ্লুয়েন্স না করতে পারে, ভাইয়া আদ্রিতা বলেন। আমার আমার মনে হয় আমরা যে মাঝে মধ্যে বৃক্ষরোপণের করি, ওরকম বৃক্ষরোপণের মতো যদি আমরা বৃক্ষ সংরক্ষণের কিছু ইভেন্ট করি, আর যেমন ধরেন সরদি উদ্যানে কদিন আগে গাছ কেটে ফেলা হচ্ছিল, এগুলোর বিরুদ্ধে আমরা একটা প্রোটেস্ট করার জন্য বলেছিলাম, মানে এলএসএস থেকে একটা প্রোটেস্ট হয়েছিল, কিন্তু দেখা গেছে কি মানে মানুষ
মানে কি বলবো কৌতূহলী না মানে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে। ওখানে কিন্তু এত বেশি মানুষ হয়নি। নর্মালি যেসব প্রোটেস্টে অনেক মানুষ হয় তখন দেখা যায় মানে সরকার এটাকে ক্যাচ করে যে হ্যাঁ এখানে প্রোটেস্ট হচ্ছে, মানুষ এটার মানে প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়াচ্ছে, কিন্তু দেখা যায় কি ক্লাইমেটের ব্যাপারে এইসব বিষয় হয় না। তো আমরা যদি এনকারেজ করি আশেপাশের গুলোকে তাহলে মানে প্রোটোকলে মনে হয় ক্লাইমেট চেঞ্জটাকে একটু স্লো ডাউন করা সম্ভব। রাইট, ডেফিনেটলি আমরা মাস পিপলটা আনতে পারি, সেটা ডেফিনেটলি হবে। কিন্তু ওই যে বললাম না যে আমাদের মাস পিপলকে অনেক সময় দেখা যাচ্ছে যে মানে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে খুব বেশি আমরা আলোড়িত যাতে হতে হবে। আমরা মানুষদের একটু দোষ দিচ্ছি না, কারণ আমাদেরকে এইভাবে চিন্তা করানো হয়, ঠিক আছে? যে আপনি দেখবেন যে খুব ছোট একটা বিষয় নিয়ে অনেক বড় প্রোটেস্ট হয়ে যায়, কিন্তু অনেক মেজর কিছু ব্যাপার যেমন ধরেন যে আমাদের কৃষকরা ধানের দাম পাচ্ছে না, বা তারা হয়তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, বা লোকাল যারা ভূমির আইনের কারণে তারা যাদের জমিটা হারিয়ে ফেলছে, তাদের জন্য কিন্তু কখনো প্রোটেস্ট হয় না। কিন্তু আপনি দেখবেন যে অনেক ছোট ছোট ব্যাপারে অনেক বড় বড় প্রোটেস্ট হয়, পুরো দেশ অচল করে ফেলা মাঝে মাঝে, রাইট? তো সেই ব্যাপারগুলো ছোট না, মানে বলছি যে প্রায়োরিটির দিক থেকে আরো বড় বড় ব্যাপারগুলো এগুলোর আড়ালে ঢেকে ফেলা হয়, তো রাইট। বাট এটা ইটস ট্রু, আমরা যদি মাস পিপলকে অ্যাওয়ার করতে পারি বা তাদেরকে আনতে পারি, দ্যাটস ডেফিনেটলি হেল্পফুল ফর স্লো ডাউন দা। একটা জিনিস কি অনেক আমরা সময় অনেক অহেতুক জিনিসও দেখি ভাইরাল হয়ে যায়, কিন্তু যেখানে আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে ওই জিনিসটা অনেকে চোখ এড়িয়ে যায় বা কথা বলতে যায় কারোর সাথে যে হ্যাঁ দেখ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আমাদের কিছু করা উচিত। ওরা বলে কি আরে দোস্ত একটু প্যারাসি থাক, পরে কথা বলবে না, মানে বিষয়টা তারা এড়িয়ে যাচ্ছে। কিন্তু খুব মানে ফালতু বা মানে তুচ্ছ জিনিস, যেমন ফর এক্সাম্পল ফার্নিচার যেহেতু আমি নারায়ণগঞ্জে বসবাস করি এবং আপনাদের সবারই জানা নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পারস্থ একটি জেলা, এবং দীর্ঘকাল ধরে এখানে ভাইয়া বলতে গেলে অনেক শিল্প কারখানা, অনেক ইন্ডাস্ট্রি, সেখানে মেঘনা গ্রুপ থেকে শুরু করে যমুনা গ্রুপ, পদ্মা গ্রুপ, যত গ্রুপ আছে নদীর ধারে, মানে বলতে গেলে একটা মানে একদম পুরা মানে কি বলবো একটি ডেন্সলি একটা পপুলেটেড মানে একটা বিরক্তিকর একটা বিষয় এখানে। সো আমরা কিছুদিন আগে আমি খেয়াল করেছিলাম যে আমাদের যে নদী আশেপাশে যে ইনফ্রাস্ট্রাকচার আছে অনেক অবৈধ ইনফ্রাস্ট্রাকচার আছে। তো সো এগুলাকে হয়েছে কি কিছুদিন আগে যে বিএডব্লিউ থেকে বিভিন্ন ধরনের আর কি মানে মানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়, এগুলাকে অনেক সময় হচ্ছে কি অপসারিত করা হয়, বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়, যেহেতু এটি বিআইডব্লিউটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং তাদের আর কি কর্মকাণ্ডের পরও আমি কখনো কখনো দেখতে পাই যে হচ্ছে গিয়ে সেই স্থাপনাগুলা কিছুটা ধরে ভেঙে দিয়ে গিয়েছে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে আবার নতুন করে ওগুলা ডেভেলপ করছে, বরঞ্চ তার থেকে আরো ভালো করে ডেভেলপ করা হচ্ছে। তো ভাইয়া আমরা তো অনেক ধরনের পদক্ষেপ নেই, সেটা শুধুমাত্র স্বল্প সময়ের জন্য। তো কেন সরকার থেকে আর কি মানে দীর্ঘ সময় এগুলাকে যেন লক্ষ্য করা হয়, এগুলাকে যেন এগুলা যে সকল প্রকল্প অবৈধ প্রকল্প হচ্ছে এগুলাকে কিভাবে আর কি আরো বন্ধ করা যায় এই সম্পর্কিত সরকার থেকে তেমন একটা কোনো পদক্ষেপ দেখা যায় না। আমি নারায়ণগঞ্জে দীর্ঘকাল ধরে আছি, সে বলতে গেলে আমার জন্মলগ্ন থেকে আমি নারায়ণগঞ্জে বড় হচ্ছি। তো এইভাবে আর কি ভাঙা করার মধ্যেই রাইট, এক্স্যাক্টলি ভাইয়া আমরা তো অনেক ধরনের কার্যক্রম করি, অনেক ধরনের সেশন, অনেক ধরনের কোর্স। তো ভাইয়া আমাদের আর কি এখান থেকে আমরা কি কোনো ধরনের পরিচয়নের উপায় নেই, আমরা কার কাছে বলবো? না, ইনফ্যাক্ট আমরা সেটাই কিন্তু বলছিলাম এই বিষয়টা, যে সরকারের ওই একটা নদীর পাশে যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে, তারা যে নদীটাকে 100% ভাবে পলিউট করছে, সেটা যতটা গুরুত্ব দেওয়া দরকার ছিল সেটা গুরুত্ব না দিয়ে দেখা যাচ্ছে যে সরকার হয়তো জাটকা মাছ ধরা পড়ার কারণে 100 জন জেলের হয়তো মাছ মানে কি বলবো যে জাল নৌকা সবকিছু নিয়ে নিয়েছে। কিন্তু 100 দিনের ব্যান পিরিয়ড আমরা সবাই জানি যে একটা সময় মাছ ধরা যায় না। সেই ব্যান পিরিয়ড যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি কিন্তু ছিল যে নদীর পাশের এই এক্স্যাক্টলি ভাইয়া, এটাই আসলে কথাটা। আমরা একটা মানুষের কেন কর্মসংস্থানের ক্ষেত্রে আর কি বাধাগ্রস্ত করব, আর এগুলাতে ভাইয়া যেগুলাতে একদম বেশি দরকার, যে সকলকে না হলেই না, সেগুলোর দিকে আর কি কোনো ধরনের কারো খেয়াল নাই।
অনেক না সেশনে না এটা খেয়াল নাই না আপনি রাকিব ভাই, এটা বলি, এটা হচ্ছে খুব প্ল্যান করেই কিন্তু খেয়ালটাকে যাতে আমাদেরও কারো না থাকে, আমাদের চিন্তাটাও আমাদের খেয়ালটাও ডাইভার্ট করে রাখার জন্য অনেক ধরনের ইস্যু আমাদের সামনে নিয়ে আসা হয়েছে, রাইট? মাঝে মাঝে দেখবেন তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে সরকারি বা শুধু সরকারি বলবো না আমি, মানে বিভিন্ন রকমের কোম্পানি, বিভিন্ন অর্গানাইজেশন এই খবরগুলো তৈরি করে প্ল্যান করে, যাতে করে প্ল্যান করে এই ধরনের দরকারি জিনিসগুলো থেকে আমাদের চিন্তাটা ডাইভার্ট হয়ে থাকে, বা আমরা এমন ধরনের জিনিসগুলোকে প্রায়োরিটি দেই যেটাতে ডেফিনেটলি প্রায়োরিটি দেওয়া দরকার, কিন্তু যেটা লেস প্রায়োরিটি দেওয়া দরকার সেটাকে, ঠিক আছে? তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় আমাদের নিজেদেরও আমার মনোযোগটা মানে আমি সহজ কথায় বলি যে আমার 10টা গাছ লাগানো যতটা জরুরি তার চেয়ে অনেক বেশি জরুরি যে আমার শার্ট আমি 2 দিন পর পর একটা শার্ট কিনছি কিনা। আমি তাহলে আমাকে হয়তো কেউ বলতে পারে যে আই হ্যাভ মানি, আই উইল বাই দিস শার্ট, বাট অ্যাকচুয়ালি ইটস নট শার্ট, ইউ কান্ট, বিকজ আপনি যখন একটা শার্ট কিনছেন, এটা জাস্ট মাথায় রাখবেন যে একটা কালারফুল শার্ট কিন্তু 2700 লিটার মানে 2700 লিটার পানি ওয়েস্ট করছে, রাইট? তো আমার যতটা জরুরি 2টা গাছ লাগানো, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আমার শার্ট একটা কম কেনা বা আমার একটা জামদানি শাড়ি কম কেনা, রাইট? তো সেটা পরিবেশকে আরো ইনফ্যাক্ট বাঁচাতে পারে। বাট থ্যাংক ইউ রাকিব ভাই ফর শেয়ারিং। সেতু আপু কিছু বলছিলেন, বলেন। হ্যাঁ ভাই, এখানে একটু নেটওয়ার্কের সমস্যা ছিল। আমি যেটা বলতেছিলাম যে আপনি যে বললেন গরু থেকে অনেক বেশি কার্বন ডাই অক্সাইড মানে বের হয়, তো এই জিনিসটা আমরা তো কিছু করতে পারবো না এই ব্যাপারে, কারণ আমাদের গরুও দরকার। অনেক কিছুই আছে যেটা আমাদের আসলে দরকারও, কিন্তু আসলে আমরা এটা থাকতেও পারছি না। এই ব্যাপারে আমরা কি করতে পারি? রাইট, এক্স্যাক্টলি। সো খুব সুন্দর প্রশ্ন। ফার্স্টে যেটা বলছিলাম, গরু অবশ্য কার্বন ডাই অক্সাইড না, মিথেন ছাড়ে, CH4, ঠিক আছে? এবং মিথেন হচ্ছে কার্বনের চাইতেও আরো 23 গুণ বেশি পাওয়ারফুল গ্রিন হাউস গ্যাস। তো প্রথমে কিন্তু বলছিলাম যে গ্রিন হাউস গ্যাস ইজ নট খারাপ, নট ব্যাড থিং, রাইট? এটা আমাদের ইনফ্যাক্ট দরকার। মানে আমাদের পৃথিবীর চারপাশ থেকে যদি গ্রিন হাউস গ্যাসটা হঠাৎ করে সরে যায়, তাহলে আমাদের পৃথিবীর তাপমাত্রা -18 ডিগ্রিতে চলে যাবে, রাইট? আমরা তখন বরফ হয়ে যাবো একদম। তো গ্রিন হাউস গ্যাস ইজ ফাইন, গরু তো আগেও ছিল, ফার্মিং আগেও ছিল, কিন্তু এখন আমাদের খাদ্যাভ্যাসটা দেখবেন, সরি, আমাদের আগেকার পূর্বপুরুষরা কিন্তু অনেক ধরনের খাবার খেত, প্রায় 200 প্রকারের ইটেবল প্ল্যান্টস তারা হারভেস্ট করতো জমিতে। বাট এখন আমরা মাত্র 12 ধরনের প্ল্যান্টস হারভেস্ট করি। ধান, গম, ভুট্টা, আলু, এই ধরনের 12 প্রকারের মানে গ্রেইন আর কি, যেটা বলে দানা, শস্য দানা, এগুলো উৎপাদন করি। এবং প্রাণীর ক্ষেত্রে হয়েছে সেম, আমরা আগে যে ধরনের খাবার খেতাম, খাবারটা কমতে 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 আমরা অনেক একদম মনোকালচারে চলে এসেছি। আমরা হয়তো এখন শুধুমাত্র ব্রয়লার মুরগি আর গরু ছাড়া বলতে গেলে কিছু দেখতেই পাই না, খাইও না। আমার কথাটা হচ্ছে যে আমরা যেন একটাতে গরুতে এত বেশি ফোকাস না হয়ে যায়, বিফ এত বেশি না খাই, আমাদের খাবারটা একটু ব্যালেন্স আনতে হবে। যেমন ধরুন যে সামুদ্রিক যে খাবারগুলো, ফিশ কিন্তু মানে খুবই কম পরিমাণ, সবচেয়ে কম কার্বন এমিট করে, মানে প্রত্যেকটা প্রাণীর একটা কার্বন ফুটপ্রিন্ট থাকে, ফিশের কার্বন ফুটপ্রিন্ট হচ্ছে সবচেয়ে কম। তারপর আপনারা দেখবেন যে সামুদ্রিক যে খাবারগুলো এখন সামনে আরো আসছে, সিউইড বলি আমরা, সিউইড হচ্ছে এক ধরনের খাবার, যে খাবারটা কিন্তু আপনার যে কার্বন ফুটপ্রিন্ট সেটা আরো কমিয়ে দিচ্ছে, রাইট? তো এই ধরনের খাবারগুলো থেকে মানে এই ধরনের খাবারগুলোতে আমাদের মনোযোগটা একটু বাড়াতে হবে। মানে শুধুমাত্র এক ধরনের মনোকালচারে যেন আমরা না যাই, বরং আমাদের মানে কি বলবো যে মাল্টিকালচার, যেমন এই যে এটা হচ্ছে সিউইড, সমুদ্রের নিচে হয়, এবং এটা আমাদের হয়তো ভবিষ্যতে খাবারের একটা উৎস হবে, রাইট? তো এই ধরনের খাবারগুলো ভাইয়া আপনার কথা শোনা যাচ্ছে না। সরি, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম যে এটা হচ্ছে সিউইড, এবং সিউইড কিন্তু আমাদের ভবিষ্যতে হয়তো খাবার হতে যাচ্ছে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের খাবারের উৎসটা যেন ওই শুধু গরু কেন্দ্রিক না হয়ে যায়, বা এক ধরনের প্ল্যান্টস ভিত্তিক না হয়ে যায়, এক ধরনের অ্যানিমেল ভিত্তিক না হয়ে যায়, বরং একটু ডাইভার্সিটি থাকে, রাইট? সো ডেফিনেটলি উইল কিন্তু ভাইয়া বেশিরভাগ অর্গানিক ম্যাটেরিয়ালস সবগুলোতেই তো হচ্ছে কার্বন এমিট হবে। ইনফ্যাক্ট আমাদের আমরাও তো এক সময় ডিকম্পোজ হয়ে কার্বন এমিট করব, মানে আমরা যখন মারা যাচ্ছি তখন ডিকম্পোজ হওয়ার পর আমরা কার্বন এমিট করব না, আমরা লাইক মানে অনেকগুলো ভাগ হয়ে যাব, কিন্তু বেঁচে থাকার সময় দেখা যাচ্ছে গরু অনেক বেশি মিথেন এমিট করছে, যেটা অন্য প্রাণী করছে না, রাইট? ইভেন মুরগিতেও কিন্তু, বা মাছে তো খুবই কম, মাছে একদম জিরোর মতো অলমোস্ট বলা যেতে পারে, মানে কিন্তু অন্যান্য প্রাণীগুলোর আসলে এই কার্বন ফুটপ্রিন্ট অনেক বেশি। এই জন্য হয়তো আমরা বলছি না যে বাদ দিতে হবে, এটা তো খুব বাজে একটা কথা হয়ে গেল, কিন্তু আমাদেরকে কমায় আনতে হবে। কিংবা দেখা যাচ্ছে এত ম্যাসিভ ক্যাটেল ফার্মিং এর জন্য আমরা যে বার্গারটা খাচ্ছি, সেই বার্গারে তো বিফ ইউজ করা হচ্ছে। তো বার্গারটা না খেলেও কিন্তু আমার সমস্যা নেই, রাইট? আমি বার্গার খেয়ে কিন্তু কখনো আমি মিল পার করছি না, আমার লাঞ্চ বা ডিনার কভার করছি না। তো বার্গারটা হচ্ছে আমার একটা শখের খাবার। তো বার্গারের জায়গাতে হয়তো অন্য খাবার খেলাম, বা বার্গার আমি খেলাম, বাট বার্গার যখন আমার একটা দেশি ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হচ্ছে, ফিশ বার্গার বা অন্য কোনো প্ল্যান্টস থেকে বানানো বার্গার, মানে ফাস্ট ফুডের আইটেমটা আমাদেরকে হয়তো একটু চিন্তাটা চেঞ্জ করতে হবে, যে গতানুগতিক খাবারগুলো না খেয়ে। তো আমি কমাতে বলেছি, জাস্ট মানে বাদ দিতে ডেফিনেটলি রাইট। ওকে, আমরা আরো কিছু কোশ্চেন নিতে পারি, এনিওয়ান ওয়ান্ট টু শেয়ার অর এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার, তারপর আমরা শেষ করি আজকে, ঠিক আছে? অনেক
অলরেডি সময় শেষের দিকে চলে এসছে। ওকে, হ্যাঁ, সুগন্ধা বলেন। আমি নাশিদ অ্যাকচুয়ালি, আমি নাম চেঞ্জ করেছি, এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা, ওকে, নাশিদা আচ্ছা, নাশিদা, যেটা বলতে চাচ্ছিলাম, রিসেন্টলি তো আপনি দেখছেন যে 2021 সালে আমাদের একটা প্ল্যানিং ছিল যে মেট্রো রেল, এটা ঠিকই পূরণ হচ্ছে, কিন্তু আমাদের এরিয়া নিয়ে বিশেষ করে আমি খুব আপসেট। আমাদের মিরপুর 13 থেকেই মানে 14 থেকে অনেক মানে ভালো গাছপালা ছিল, বর্তমানে এত পরিমাণ গাছপালা কাটা হচ্ছে যেটা খুবই আপসেটিং একটা বিষয়। তো এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি কি করণীয়? আচ্ছা, যেটা বলেছেন একদম পারফেক্ট। ঢাকাতে ইনফ্যাক্ট শুধু ওই এটা না, আমি ধানমন্ডিতে আরো যখন ছোট ছিলাম তখন যে পরিমাণে গাছ দেখতাম এখন খুব কম দেখি। আবার কিছু কিছু জায়গাতে গাছ বেড়েছে, যেমন পলাশি বা ওই দিকটাতে আবার গাছ কিছুটা বেড়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতে সত্যি কথা বলতে কমেছে। ঢাকাতে লাস্ট 2-3 বছরে কিছু যদি বলি আমি, কয়েকটা পজিটিভ চেঞ্জ বা পজিটিভ কিছু ব্যাপার ঘটেছে। তার মধ্যে 2-3টা ঘটনার মধ্যে তিনটা হচ্ছে, একটা হচ্ছে যে ঢাকাতে সাইকেলের ব্যবহারটা বেড়েছে, অ্যাটলিস্ট আগের চাইতে, যে আগের কালচারটা ছিল সেটা বেড়েছে, মানে আমি কিছু পজিটিভ বলছি। আরেকটা হচ্ছে রিসেন্টলি রানিং অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে, যারা প্রচুর দৌড়ায়, মানে দৌড় অ্যাক্টিভিটি করে। তো দ্যাটস অ্যানাদার পজিটিভ। আর থার্ড যে ব্যাপারটা, যেটা খুব পজিটিভ আমার কাছে লাগে এবং আসলে পজিটিভ, সেটা হচ্ছে আমাদের যে ছাদ কৃষি বা ছাদ বাগান, এইটার দিকে লোকজনের মনোযোগটা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। যেটা আমি আজ থেকে 5 বছর আগে আমি এত দেখি না অ্যাটলিস্ট ছাদে। এখন আমি আগে হয়তো ছাদে ফুলের গাছ লাগাতে পারি, এখন আমি দেখি যে ছাদে তারা ফল অ্যাজ ওয়েল অ্যাজ তাদের যে খাবারের যে গাছগুলো, বিভিন্ন রকমের সবজি, শসা বা লাল শাক বা ঢেঁড়স, লেবু, এই ধরনের গাছগুলো কিন্তু লাগাচ্ছে তারা, রাইট? তো এইটা বলবো যে সবচেয়ে একটা পজিটিভ সাইড। তো এখন যদি এটা করা যায়, সরকার যদি এটাকে প্রমোট করতে পারে, সরকার বলবো না আমি, শুধু আমরা সবাই, ইভেন আপনারা হয়তো একটা প্রোগ্রাম করলেন যেখানে বললেন যে আপনারা 100টা বাড়িতে ছাদ বাগান বানিয়ে দেবেন, ইটস নট ফ্রি, একটা ছোট অ্যামাউন্টও নেবেন, কারণ আপনারা তো নিজের পকেট থেকে এটা করতে পারা এত বেশি সম্ভব না। এবং শুধুমাত্র বাগানটা বানিয়ে দিলেই হলো না, বাগানটা তাদের রক্ষণাবেক্ষণে হেল্প করবেন, হয়তো 1 মাসে 2 দিন গিয়ে দিয়ে দেখে আসবেন। তারপরে দেখা যাচ্ছে তাদের হয়তো একটু যদি পোকা লাগে, সেটাকে কিভাবে প্রাকৃতিক সলিউশন গুলো ব্যবহার করতে, হয়তো নিম পাতার রস বা চুনের গোলা পানি স্প্রে করে দিয়ে আসলেন। তো এই ধরনের জিনিসগুলো হবে কি, আমরা অনেকেই ছাদ বাগান করতে চাই, ছাদে স্পেস আছে, কিন্তু আমরা ওই যত্নটা নিতে পারি না। কিন্তু আপনাদের হাতে যদি টাইম থাকে, ভলান্টিয়ার হয়তো দায়িত্ব নিয়ে মাঝে মাঝে এক একজন একটা এলাকায় করলেন, বাট 100টা আপনার 1 বছরে বা 2 বছরে 100টা ছাদ বাগান করে দিলেন, মানে এটা আপনাদেরকে বলছি। বাট অ্যাকচুয়ালি দ্য কালচার ইজ অলরেডি গোয়িং অন। এর খুবই পজিটিভ একটা কালচার। আমি বলবো যে ঢাকা শহরে ছাদ বাগানটাকে হঠাৎ করে বুমিং হয়েছে। আমি আগে কখনো দেখি নাই ধানমন্ডিতে এত বেশি নার্সারি তৈরি ছিল আগে। আমি এখন প্রত্যেকটা রাস্তাতে আমি দেখি নার্সারি। আগে আমি ঢাকাতে এত নার্সারি কখনো দেখি নাই। আগে ছিল শুধুমাত্র আমাদের 32-এর যে মোড় আছে ওখানে পাওয়া যেত, আর এখন আমি আমার বাসার নিচে ইনফ্যাক্ট পর্যন্ত দেখি যে একটা নার্সারি রিসেন্টলি হয়েছে, ওরা রাস্তাতে ফুটপাতে গাছ বিক্রি করে। তার মানে এটা চাহিদাটা বেড়েছে। এবং আমি নিজেও দেখি যে ছাদে প্রচুর লোকজন এখন বাগান করছে, ইভেন মানে মোর দেন ফ্লাওয়ার, মানে ভেজিটেবল এবং অন্যান্য ফ্রুটস আছে সেটার উপর, রাইট? সো আমার এটাকে যদি একটু মানে ইলাস্ট্রেট করা যায়, বাড়ানো যায়, বিভিন্ন রকমের সাপোর্ট সিস্টেম তৈরি করা যায়, যারা হয়তো একটা ভলান্টিয়ার গ্রুপই তৈরি হলো, যাদের এখন কিন্তু এটা ইউনিক আইডিয়া, আপনারা কিন্তু করতে পারেন। ঢাকাতে এখন কেউ করে নাই। ঢাকাতে হয়তো প্রাণীদের হেল্প করার গ্রুপ আছে, বা অ্যানিমেল সেভার আছে, বা পথ শিশুদের শেখানোর ভলান্টিয়ার আছে, কিন্তু মানুষের গাছের গিয়ে যত্ন নিয়ে আসবে সপ্তাহে 1 দিন করে, এইরকম কিন্তু কোনো ভলান্টিয়ার গ্রুপ নাই। আই থিঙ্ক এই আইডিয়াটা নিতে পারেন না। মানে আইডিয়া নিলে আমাকে বলবেন, ঠিক আছে? আমাকে বলেন পরে যে অমুক ভাইয়ের কাছে আইডিয়াটা নিচ্ছিলাম। আমি জাস্ট কিডিং, আপনারা এটা ইউজ করতে পারেন। জাস্ট মানে লাইক গিয়ে লোকজন একটু গাছের যত্ন নিয়ে আসবেন আর কি। তো এটা হতে পারে। বাট এমন হয় যে এটা যদি আপনার কাজ করতে পারেন। আচ্ছা ভাইয়া, এটা না হয় দেখলাম, কিন্তু কিন্তু বর্তমানে যেটা আপনি আজকে যে টপিকটা নিয়ে কথা বলছিলেন, যে যাতে গতিটা কমানো যায়, আমাদের পরিবেশে নতুন নতুন কিছু আইডিয়া দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু এখন যেগুলো কেটে দেওয়া হচ্ছে, এটা তো আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তো এই গতিটা কমানোর ব্যাপারে আমি বলছি আজকের টপিক অনুসারে। রাইট, ওকে, পারফেক্ট। সো একটা জিনিস হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় এখন কয়েকটা সমস্যার মধ্যে একটা সমস্যা হচ্ছে যে আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, রাইট? দ্যাটস অ্যানাদার, মানে দ্যাটস দ্য মেজর প্রবলেম। এটা মানে এখন আমরা চাইলেও অনেকগুলো ইন্ডাস্ট্রি থামাতে পারবো না। ফর এক্সাম্পল, আমাদের সবার মোবাইল ফোন লাগবে, তো মোবাইল ফোন বানানো হচ্ছে চায়না, বেশিরভাগ মোবাইলগুলো। তো চায়নাকে আমরা এখন চাইলেও সবাই বলতে পারবো না যে আপনাদের যত মোবাইল কোম্পানি বা যত কিছু আছে সব শাটডাউন করে দেন, এটা বলা যাবে না। যেটা করা যেতে পারে, আমাদের অল্টারনেটিভ সলিউশন গুলোকে এটাতে অ্যাড করা যেতে পারে। যেমন ধরা যাক যে ডেনমার্কের একটা কোম্পানি, তারা যে এই যে ডাইং এর ফলে যে কালার
ফুল পানিটা বের হচ্ছে, এটা তারা নদীতে না ছেড়ে সেই পানিটা থেকে তারা এক ধরনের মানে ডিকম্পোজ সার তৈরি করছে, রাইট? সো মানে আমি বলছিলাম যে অল্টারনেটিভ সলিউশন, যেমন আপনারা দেখবেন যে রংপুরে একটা কারখানা আছে, কারুপণ্য বলি আমরা কারখানাটাকে, ওই কারখানাটাকে এমন ভাবে তারা ডিজাইন করেছে, ফলে তাদের কারখানাতে কোনো এসি লাগে না, কোনো ফ্যান লাগে না, কিচ্ছু লাগে না, মানে প্রাকৃতিক বাতাসটাকে তারা ব্যবহার করতে পেরেছে, গাছের ঠান্ডাটা, পানির যে ফ্লুইড সেটাকে, তাপমাত্রাটাকে অ্যাবজর্ব করে। ঢাকা শহরে আমরা একটা কথা বলি যে ঢাকা শহরে যদি সবগুলো এসি আজকে অফ করে দেওয়া হয়, ঢাকা শহরে 5 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, 5 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। চিন্তা করতে পেরেছেন? 5-7 ডিগ্রি তাপমাত্রা কিন্তু অনেক বেশি। নর্মালি যেখানে অন্য বছর হয়তো 38 বা 37 ডিগ্রি তাপমাত্রা থাকে, সেখান থেকে এবছর জাস্ট কয়েকদিনের জন্য 42 ডিগ্রিতে যাওয়ার পরে আপনারা কি ফিল করেছেন সবাই জানেন, রাইট? তো 5-6 ডিগ্রি তাপমাত্রা কমানোটা মানে ইটস নট অ্যান ইজি থিং। সেখানে আপনারা বাংলাদেশের ঢাকার সবগুলো কারখানা যদি এসি গুলো অফ করে ফেলে, চিন্তা করেন যে একটা গার্মেন্টস বা একটা অফিসে কি পরিমাণে এসি চালানো হয় বা ফ্যান চালানো হয়। সো আমরা মানে যেটা বলছিলাম যে আমাদের নেচারটাকে যদি আমরা হারনেস করতে পারি, নেচার বেস সলিউশন গুলো, সেটা আমাদের কার্বন ফুটপ্রিন্টটা কমায় দিবে, রাইট? তো যেটা বলছিলাম যে গ্রিন হাউস গ্যাসের ব্যবহারটা হয়তো কমায় দিবে। সো কিছু কিছু সলিউশন যেটা আমাদের এক্সিস্টিং ছিল সেটাকে বাদ দিয়ে এমন কোনো সলিউশন না আনা যে সলিউশনটা আমাদের প্রকৃতিকে আরো বেশি ক্ষতি করে ফেলেছে, দ্যাটস ওয়ান থিং। আর সেকেন্ড থিং হচ্ছে আমাদের ওই যে বললাম প্রায়োরিটির দিকটা আর কি, প্রায়োরিটির দিকটা চেঞ্জ করতে হবে। মাঝে মাঝে আমরা ছোট ছোট জিনিসগুলো দিকে এত বেশি ফোকাস করে ফেলি যে অনেক বড় বড় ব্যাপার চলে যায়। আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, এই জিনিসগুলোর দিকে আমরা মনোযোগী রাখি না। আমরা ভাবি যে একটা ছোট্ট টি শার্টই তো, এটা আর কেমন কি করতে পারে, কিন্তু একটা ছোট টি শার্টে কিন্তু আপনার প্রকৃতিতে ইম্প্যাক্ট ফেলছে। লাস্টে একটা বিষয় নিয়ে কথা বলবো, এটা আমি ইনফ্যাক্ট মিস করে গেছি, সেটা হচ্ছে যে ক্লাইমেট জাস্টিস বা কার্বন ট্যাক্স। তো আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের সামনে কপ আসছে, ক্লাইমেট অফ পার্টি যেটা আছে আমাদের। তো চিফ অফ এই পার্টিটাতে কপে বেসিক্যালি কি করা হয়, কপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন ফর ক্লাইমেট চেঞ্জ। এই কপ সম্মেলনগুলোতে দেখা যাচ্ছে যে এই দেশগুলো ভালো না, বল বাংলাদেশ বা কম্বোডিয়া বা নেপাল, মালদ্বীপ, এই দেশগুলো তারা সেখানে গিয়ে দেখা যাচ্ছে দাবি করে যে আপনারা আমেরিকা, চায়না, আপনাদের কারণে ক্লাইমেট চেঞ্জের এত ইফেক্ট পড়ছে, তো আপনারা ক্ষতিপূরণ দিবেন। এটাকে বলা হয় কার্বন ট্যাক্স বলি আমরা অনেক সময়, যে দেশগুলো বেশি ক্ষতি করছে তারা একটা অ্যামাউন্ট মানি দিবে, সেই মানিটা অন্য দেশগুলোতে এসে মানে কি বলবো যে সেটাকে ইউজ করা হবে। কিন্তু এটা কি আপনার কাছে সলিউশন মনে হয়? মারা গেল ক্লাইমেট চেঞ্জের কারণে, হঠাৎ করে বন্যা আসলে সে মারা গেল, তো তার জীবনটাকে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন টাকা দিয়ে? সে যদি বেঁচে থাকতো, ধরা যায় যে একটা মানুষের মধ্যে কি থাকে, মানুষের মধ্যে তার মাংস থাকে, হাড় থাকে, ম্যাঙ্গানিজ থাকে, এটা যদি আমরা মেটেরিয়ালিস্টিক চিন্তা করি, সেটার দাম হয়তো হবে সব মিলায় হয়তো কত 10 লাখ টাকা হলো, মানে তার শরীরের যে উপাদানগুলো আছে সেগুলো হিসাব করে। কিন্তু সে যখন মারা যাচ্ছে, তার পরিবারে কি ইম্প্যাক্ট পড়ছে, তার সোসাইটিতে কি ইম্প্যাক্ট পড়ছে, সেটা কি সেই টাকা দিয়ে পূরণ হচ্ছে? কিংবা আপনার দেশের জীববৈচিত্র্য যেটা একবার হারিয়ে গেছে, সেই জিনিসটাকে আপনি টাকা দিয়ে ফিরে আনতে পারবেন? যেমন পৃথিবীতে এখন সাদা গন্ডার আছে মাত্র আর 1 পিস, এবং সেটাও হয়তো কিছুদিন পর মরে যাবে। সেটা যদি মরে যায়, তারপর আপনি অনেক টাকা দিয়ে সেটাকে কিন্তু ফিরে আনতে পারবেন না। তো কার্বন ট্যাক্সের নামে এরকম অনেক কিছু করা হচ্ছে, যেটা অনেক সময় দেখা যাচ্ছে যে মানে একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে যায়, মানে অ্যাকচুয়ালি ইটস নট ইফেক্টফুল। ইভেন বাংলাদেশে এটাও আপনারা জানেন কিনা যে একবার একটা ক্লাইমেট ফান্ডের টাকা এসেছিল, যেই টাকাটা দিয়ে আমাদের বনানীতে একটা ওভারব্রিজ হয়েছে, সেই ওভারব্রিজ বানানো হয়েছে। সো ক্লাইমেট চেঞ্জের সাথে ওভারব্রিজের কি সম্পর্ক আছে আমি জানি না, কিন্তু সেই ক্লাইমেট ফান্ডের টাকাটা কিন্তু সেখানে ব্যবহার করা হয়েছে। তো এই যে কপ বা যে ধরনের সম্মেলনগুলো হয়, সেখানে এই দেশগুলোকে পারফেক্ট ওয়েতে ধরতে হবে যে তারা আসলে অ্যাকাউন্টেবল, তারা কোন ওয়েতে অ্যাকাউন্টেবল, তারা এটার জন্য কি করতে পারে, রাইট? তো মানে হঠাৎ করে আমরা যদি বলি যে একটা সলিউশন আছে, দিস ইজ দ্য সলিউশন, দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য ব্লুপ্রিন্ট ফর দিস, এবং এটা করলে আমাদের ঠিক হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। বরং আমরা হয়তো গতিটাকে স্লো করার জন্য কি করতে পারি সেই জিনিসটা নিয়ে কাজ করবো। যেমন একটু আগে বলছিলাম যে আমাদের নেচার বেস যে সলিউশন গুলো আছে, প্রাকৃতিক সলিউশন গুলো, ওটাকে একটু ফোকাস করতে হবে। কিংবা আমাদের যেই জিনিসগুলো একটু বেশি প্রায়োরিটি দেওয়া দরকার, দেশি গাছ, দেশি যে হারভেস্টিং, যেমন আপনারা যদি কখনো সিলেটে যান, সিলেটে দেখবেন যে সেখানে হাওড় অঞ্চলে পানিতে ডুবে যায়, এবং সেখানে একটা গাছ আছে, বিশেষ গাছ, যেই গাছটা তাদেরকে রক্ষা করে, গাছটার নাম হচ্ছে হিজল গাছ। তো আপনি যদি সেখানে এখন গিয়ে সব হিজল গাছগুলো কেটে ফেলেন, তাহলে দেখা যাচ্ছে যে সেখানকার ভালনারেবিলিটি বা মানে রিস্কটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। তো আপনাকে হয়তো আবার প্ল্যান করে গিয়ে বরং হিজল গাছটা লাগাতে হবে, রাইট? কিংবা আপনারা দেখেছেন যে রিসেন্টলি হয়তো একটা নিউজ খুব দেখেছেন যে আগেকার লোকজন অনেক তাল গাছ লাগাতো, যে বজ্রপাতটা হয় সেই বজ্রপাতটাকে
বজ্রপাত, হ্যাঁ। তো বজ্রপাতটাকে থামানোর জন্য। সো এখন আপনি যদি অনেক তাল গাছ কেটে ফেলেন, আমাদের প্রাকৃতিক ক্লাইমেট চেঞ্জের কারণে বজ্রপাতের পরিমাণ কিন্তু এখন অনেক বেড়ে গেছে। তো যদি এত বেশি তাল গাছ না থাকে এখন, তাহলে কিন্তু সেই বজ্রপাতটা এসে আপনার বাড়ি বা মানুষের উপরে অ্যাটাক করছে, রাইট? তো আমাদেরকে হয়তো ওই তাল গাছের ওটা আবার পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। তো আমি বলছিলাম যে মানে আমাদের আগেকার পূর্বপুরুষেরা যে সলিউশন গুলো ব্যবহার করে গেছে, ওগুলাকে একটু আবার ফিরিয়ে আনা কিছু কিছু জিনিস, যেটা আমাদের হাতে কাজে লাগবে। আদ্রিতা কিছু বলছেন, আমরা আই থিঙ্ক শেষ করা, আমাদের আর 3-4 মিনিটের মতো আছে আই থিঙ্ক। আদ্রিতা কিছু হ্যাঁ বলছেন? ভাই, হ্যাঁ আমার হচ্ছে একটা ক্লাস শুরু হবে, তো আমি একটু লিভ নেই প্লিজ। শিওর, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন বা এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার? এনিওয়ান? গ্রেট, পারফেক্ট। সো আমাদের আর যদি কোনো কোশ্চেন না থাকে, আই থিঙ্ক উইল ক্যান র্যাপ আপ ফর টুডে। আপনাদের কুইজ অবশ্য আছে, কুইজের কোশ্চেন একটু পরে পাঠিয়ে দিচ্ছি পরে, ঠিক আছে? ওটা আপনারা পরে ফিল আপ করে দিন। আই থিঙ্ক তাহসিন ভাই কি বলেন আপনি? ওকে ভাইয়া, সমস্যা নেই। ওকে, দ্যাটস গ্রেট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আপনারা সবাই একটা ভিডিওটা আবার সবার অফ হয়ে গেছে, আই থিঙ্ক শেষ করার আগে আপনারা সবাই একটু ভিডিওটা অন করলে দ্যাট উইল বি মেক সাম গুড ফিলিং। বাট থ্যাংক ইউ সো মাচ সবাইকে যে আপনারা এত সময় ধরে আমার বক্তব্য শুনেছেন, সবকিছুতে পার্টিসিপেট করেছেন, কোশ্চেন করছিলেন অনেক কিছু। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। হোপফুলি আবার দেখা হবে। আর শেষ মেসেজটা মানে ক্লোজ করবো এটা বলে যে আপনাদেরকে যেন ওই গ্রিন ওয়াশ কেউ না করে, একটা কথা বলে সেটা দিয়ে যেন আপনাদেরকে মানে ডাইভার্ট না করে ফেলে মেইন ইস্যুগুলো থেকে বের করে, রাইট? থ্যাংক ইউ সবাইকে। অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের একটু Thank সময় you. দেওয়ার জন্য। অনেকগুলো বিষয় একত্রে আলোচনা করেছেন। আবার সামনে আমরা আপনাকে আবার যাবো নদী এবং আরো যে বিষয়গুলো আছে এগ্রিকালচার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য। আশা করি আজকে সেশনটা সবাই অনেক এনজয় করেছে, অনেক গেমস ছিল, সবাই পছন্দ করে খেলতে, অনেক ভালো লেগেছে আশা করি সবার। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। বাই বাই সবাইকে। পড়ার হাত তুলেছিল, পড়ার ভাই কিছু বলছিলেন? থ্যাংক ইউ ভাইয়া, অনেক কিছু শিখতে পারছি, খুব ভালো লাগছে। ওকে, বাই বাই সবাইকে। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন। ভালো থাকবেন সবাই।